চারপাশটা অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যেই মাটির উঁচু পথটার একপাশে চাঁদের আলো এসে পড়েছে। যেটুকু আলো এসে পড়েছে তাতে চারপাশটা ভালোভাবে দেখা যায় না, তবে এই আলো আধারের মধ্যেই কয়েকটা ছায়ামূর্তি যেন চুপিসারে ওই পথটা পেরিয়ে এসে বড় বিল্ডিংটার সামনে দাঁড়ায়। যেটাকে বিল্ডিং বলা হচ্ছে সেটা আসলে বিল্ডিংয়ের একটা কঙ্কাল বলা যেতে পারে। 6 তলা একটা বিল্ডিং, সবে প্রস্তুত হয়েছে। জানলা দরজা সমস্ত কিছুই এখনো লাগানো হয়নি, তাই গোটা বিল্ডিংটা এদিক ওদিক থেকে যেন খুলে হাঁ করে রয়েছে। তার ভেতর দিয়ে প্রবেশ করতে কেমন যেন অদ্ভুত লাগছে। ইটের দেওয়াল, গাঁথনি, সিঁড়ি সমস্ত কিছু হয়ে গেলেও তারপরে কোনো একটা অজানা কারণে কাজ বন্ধ হয়ে রয়েছে। চাই করা বেশ কিছু যন্ত্রপাতি এবং আশেপাশে ইট বালি সিমেন্টের পাহাড় চোখে পড়ে। তার মাঝখান থেকেই ছায়ামূর্তিগুলো প্রথমে একতলা, তারপরে চুপি চুপি সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে আসতে লাগলো। 4 তলার একটা ঘরের কাছে আলো জ্বলছিল, চার্জার লাইটের আলো, আর সেই আলোতে 4টে চেয়ারে বসেছিল 4 জন। তাদের মধ্যে একজন বলে উঠল, এইভাবে তো চুপ করে হাত গুটিয়ে বসে থাকা যাবে না। ওই জমিটা তো আমাদের চাই, তার জন্য যা হয় করতে হবে, তাই কর। কিরে রঘু, একটু বেশি টাকা দিয়ে কাজ হবে না? পুলিশকে টাকা দিয়ে সমস্ত কাজ সবসময় হয় না বিষ্ণু, ব্যাপারটা তোকে বুঝতে হবে এবার। বাকি দুজন কিন্তু চুপ করে বসেছিল। সামনে একটা ছোট টেবিল মতো পাতা হয়েছে, তার উপরে মদের গ্লাস, সিগারেটের ধোঁয়ায় চারপাশটা ভরে উঠেছে। বিষ্ণু আর রঘু উত্তেজিতভাবে নিজেদের মধ্যে কথা বলে চলেছিল, কিন্তু বাকি দুজন চুপ করে রয়েছে। 4 তলার এই ঘরটার সামনের দিকটা ফাঁকা। সেই ফাঁকা জায়গাটা দিয়ে অনেকটা দূর অবধি দেখা যায়। সেখানে একটা রেল স্টেশন এবং তার পেছনে একটা বস্তি। এই দিকে বেশ কয়েকটা উঁচু উঁচু 2 তলা কিংবা 3 তলা বাড়িঘর রয়েছে, তবে তার মধ্যে এইটাই সবচেয়ে উঁচু। যদিও এখনো তৈরি হয়নি, তৈরি হলে এটাই সবচেয়ে উঁচু হবে। নিচের দিকে সিঁড়িতে খসখস শব্দ শুনে এইবার 4 জনে কেমন যেন চমকে উঠল। পায়ের শব্দ বলে মনে হলো। রঘু, এখানে কি এসেছে? পুলিশের তো এখানে আসার মতো ক্ষমতা হবে না, তাহলে অন্য পার্টির লোক নাকি? কথাটা বলার সঙ্গে সঙ্গেই বিষ্ণু আর রঘু চেয়ারের একপাশে ছিটকে গেল, আর ঠিক তখনই একটা গুলি গিয়ে লাগলো ওদের সামনের টেবিলের ওপর। গুলির শব্দে বাকি দুজনও ততক্ষণে কোমর থেকে রিভলভার বার করে ফেলেছে। ঘরের মাঝামাঝি একটা দেওয়াল, সেই দেওয়ালের ওপাশে ছিটকে গেল একজন। অন্যজন টেবিলটাকে হঠাৎ করে অদ্ভুত কায়দায় মেঝের উপর ফেলে দিয়ে নিজেকে আড়াল করে ফেলল, আর ঠিক তখনই সিঁড়ির নিচের দিক থেকে উঠে এলো 2টো ছায়ামূর্তি, আর পেছনে আরও একজন। পালাবার চেষ্টা করে কোনো লাভ নেই, আমরা কিন্তু বিল্ডিংটাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছি। ভালোভাবে সারেন্ডার করো, না হলে। ভেতর থেকে বিষ্ণুর গলা শোনা গেল, আমাদের উপর গুলি চালানোর ক্ষমতা আজ পর্যন্ত কারণ হয়নি। তুই কে রে? হ্যাঁ, একবার এখান থেকে বেরোতে পারি, তারপর তোকে দেখাচ্ছি আমরা কার লোক। আরে সমস্যাটা তো ওইখানেই রে শুয়োরের বাচ্চা। আমি তোদের মতো বাচ্চাদের ধরার জন্য এখানে আসিনি, আজ তো ধারি শুয়োরটাকে ধরার জন্য এখানে এসেছি রে। তবে ওই যে কান টানলে মাথা আসে, তাই প্রথমে কানগুলোকে কাটবো, তারপর মাথাটাকে। গুলি কিন্তু এর মধ্যে বন্ধ হয়নি, গুলি চলছে। এই দিক থেকে 4 জন আর অপর প্রান্ত থেকে 3 জন মাঝে মাঝেই গুলি চালাচ্ছে। তার জন্য এমন বেকায়দায় পড়েছি যে এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার একটা মাত্র তো রাস্তা রয়েছে, তা সিঁড়ি দিয়ে। বাকি যে রাস্তাগুলো রয়েছে সেগুলো বিপজ্জনক। লম্বা বাঁশ খাড়া করে সাজিয়ে রাখা হয়েছে এক পাশ থেকে। এখান থেকে যাওয়া যায়
কিন্তু ওই পথে গেলে ওপর থেকে টার্গেট করতে সুবিধে হয়ে যাবে। তাছাড়া বলা যায় না বাইরে যদি সত্যিই পুলিশের পাহারা থাকে, কিন্তু পুলিশ এই সময় এখানে এলো কি করে সেটা ওরা বুঝতে পারছিল না। কিন্তু বিষ্ণু ছাড়া বাকিরা কোনো কথাই বলছিল না। এমনকি টেবিলের ওপারে লুকিয়ে থাকা লোকটা পিস্তলের বদলে পকেট থেকে যেটা বার করলো সেটা একটা ছোট্ট পেটো বোমা ছাড়া অন্য কিছু নয়। তারপর সুযোগ বুঝে সেটাকে গড়িয়ে দিল সামনের সিঁড়ির দিকে। বিক্রম ছিল পেছনের দিকে। সামনের দিকে দেওয়ালের কাছে একটা ছায়া মূর্তি দাঁড়িয়েছিল। সে চিৎকার করে উঠল, ওখান থেকে সরে যান স্যার, ওখান থেকে সরে যান, ওরা বোমা ছুড়ছে। সামনের থাকা এক পুলিশ অফিসারের কথায় বিক্রম সিঁড়িগুলোতে 2-3 পায়ে লাফিয়ে নিচের তলায় গিয়ে পৌঁছল। ততক্ষণে বাঁকে দুটো ছায়ামূর্তিও নিচের দিকে এসে পড়েছে। বোমটা গড়াতে গড়াতে এগিয়ে এলো সিঁড়ির কাছে। তারপর ঠক ঠক শব্দ করে ইট অর্ধ সমাপ্ত সিঁড়ি বেয়ে গড়িয়ে আসতে লাগলো নিচের দিকে। বিক্রম নিচের দিকে এসে নিচের ঘরের একটা দেওয়ালের কাছে লুকিয়েছিল। সে অবাক হয়ে গিয়েছিল, এই লোকগুলোর কাছে বোমা এলো কোথা থেকে? শালা সুরের বাচ্চাগুলো যখন তখন যা খুশি করতে পারে। শালা চোখের সামনে বোম চার্জ করলো, অথচ আমাদের গুলি করতে গেলেও বারবার পারমিশন নিতে হয়। শালা বাঞ্চদের দলগুলো এক একটা। স্যার মাথা গরম করবেন না। আচ্ছা একটা ব্যাপার দেখুন তো, বোমাটা কিন্তু অনেকক্ষণ হলো এদিকে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত ফাটেনি। কথাটা মনে হতেই বিক্রম বুঝতে পারল যে কারণেই হোক বোমটা ফাটেনি। ওইদিকে উপরতলায় পায়ের শব্দ শোনা যাচ্ছে। রঘু আর বিষ্ণু ছাড়া বাকিরা ততক্ষণে দেওয়ালের অন্য পাশে গিয়ে দাঁড়িয়েছে। নিচে বাঁশ বাঁধা রয়েছে, তাই সেই দিক থেকে নিচে নামার পথ খুঁজতে লাগলো ওরা। কারণ নিচের দিকে তাকিয়ে ওরা দেখে ফেলেছে একটা মাত্র গাড়ি ছাড়া অন্য কোনো পুলিশ অফিসার নেই। রঘু আর বিষ্ণুও এগিয়ে এলো সিঁড়ির দিকে। রিভলভারটা সিঁড়ির নিচের দিকে উঁচু করে রাখলো। নিচ থেকে লক্ষ্য করে আরও একটা গুলি চালালো। গুলিটা গিয়ে লাগলো তার ডান হাতের কাছে। রঘু ছিটকে গেল দেওয়ালের এক পাশে। বিষ্ণু তাকে এক হাতে টেনে ধরে সিঁড়ি দিয়ে ওপরের দিকে তুলতে লাগলো। বিক্রম প্রায় চিৎকার করে উঠল, তাড়াতাড়ি চলো, গুলি লেগেছে, ওরা এখন এখান থেকে পালাতে পারবে না। ওরা দ্রুত উঠতে লাগলো উপরের দিকে, কিন্তু ততক্ষণে ওপরে পরপর দুটো গুলি চলার শব্দ এবং দুটো চিৎকার শোনা গেল। বিক্রম তার দলের দুজনকে নিয়ে যখন ওপরে দেওয়ালের পাশে গিয়ে পৌঁছেছে, ততক্ষণে দেওয়ালের পাশে পড়ে রয়েছে দুটো মৃতদেহ, একটা রঘুর আর একটা বিষ্ণুর। দুজনের কপালে ঠিক মাঝখানে গুলি করেছে কেউ। নিচের দিকে তাকিয়ে দেখতে পেল বাঁশের লম্বা বেঁধে রাখা ভাড়ার মতো জায়গা দিয়ে নিচের দিকে দ্রুত গতিতে নেমে গেছে কেউ। বিক্রম নিচের দিকে তাকিয়ে গুলি চালালো, কিন্তু গুলি তাদের কাছে পৌঁছল না। গুলির শব্দ শুনে জিপের ভেতর থেকে ড্রাইভার বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে এসেছে, কিন্তু সে কিছুই করতে পারল না। একটা গুলি তার পায়ের কাছে গিয়ে লাগতেই সে জিপের পাশে লুকিয়ে পড়ল। দুজন অন্ধকারে বড় বড় বিল্ডিংগুলোর মাঝে কোথায় যে হারিয়ে গেল তার বোঝা গেল না। বিক্রম দাঁতে দাঁত চেপে হাতের তালুতে ঘুষি মেরে বলল, সারা আবার বেঁচে গেল সুরের বাচ্চাগুলো। কিন্তু ওরা এই দুইজনকে মারলো কেন? আমার মনে হয় এদের মধ্যে একজনের গুলি লেগেছিল, আর একজনের মনে হয় তেমন কোনো সমস্যা হয়েছিল, তাই ওরা ওদেরকে বাঁচিয়ে রেখে যায়নি, যাতে কোনো ইনফরমেশন আমরা না পাই। বিক্রম সবই বুঝতে পারল। হাতের ইশারায় দুটো মৃতদেহকে তুলে নিতে বলে এগিয়ে গেল সিঁড়ির দিকে। আর ঠিক তখনই দেখতে পেল সেই বোমাটা সিঁড়ির এক পাশের অবাঞ্ছিতের মতো পড়ে আছে। এগিয়ে গিয়ে বোমাটা হাতে তুলে নিল বিক্রম। একভাবে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, বালগুলো বোমা ভালো করে বানাতেও পারে না, ফাটলোই না। বিক্রমের কথা শুনে তার পেছনে দুটো লোক কিন্তু এইবার হেসে উঠল। এমন অদ্ভুত পরিস্থিতির মধ্যেও বিক্রম যে এমন একটা কথা বলবে সেটা ভাবতেই পারেনি ওরা। শহরটা জয়নগর। জয়নগরের এই মফস্বল এলাকায় রেল স্টেশনের পাশে বস্তি এলাকাটাকে ঘিরে এক অদ্ভুত সমস্যার সম্মুখীন হয় এলাকার মানুষ। আর সেই সমস্যার সমাধান করতে না পারার জন্য ওপর মহল থেকে ডাক পড়ে পুলিশের গোয়েন্দা বিভাগের বিক্রম চ্যাটার্জির। বিক্রম এখানে এসেই কিন্তু বুঝতে পারে আসলে সমস্যাটা বড় জটিল। সবচেয়ে বড় কথা, এই এলাকায় সমস্ত রাজনৈতিক নেতা,
পুলিশ বিভাগের লোকেরা, এমনকি আরও অনেকেই এই সব কিছুর মধ্যে জড়িয়ে রয়েছে। তবু দু একজন যাকে নিজের মতো করে সে কাজে লাগাতে পারে, তাদেরই মধ্যে দুজনকে নিয়ে সে একটা দল তৈরি করে। তবে বিশেষ কারণে সেই দুজনের পরিচয় সে গোপন রাখে, এবং তারাই একটা ছোট্ট লিড পেয়ে আজ এই 6 তলা কঙ্কালসার সদ্য উঠতে থাকা ফ্ল্যাট বাড়িটার রেড করতে এসেছিল। দুটো মৃতদেহকে সঠিক জায়গায় চালান করে দিয়ে ওরা ফিরে যায় তাদের বাড়িটায়। এই বাড়িটার ব্যবস্থা ওদের দুজনের মধ্যে একজন করেছে। বিপিনের এক আত্মীয়ের বাড়ি এটা, কিন্তু সে আত্মীয় এখানে থাকে না। বাড়ির সমস্ত ভার বিভিন্ন জনের উপরে রয়েছে, তাই এটাকেই সে তাদের সেন্টার বানিয়ে নিয়েছে। বাড়িতে ঢোকার আগে চারপাশটা ভালো করে দেখে নিল ওরা। তারপর বাড়িতে ঢুকেই ভেতরের ঘরে সমস্ত দরজা জানলা, এমনকি ঘরের দরজাগুলো ভেতর থেকে তালা দিয়ে সেন্টার রুমে এসে বসলো ওরা। মাঝখানে একটা লম্বা টেবিল, তার উপর ছড়িয়ে থাকা কিছু কাগজপত্র আর একটা বোর্ড। ঘরের একপাশে হাই পাওয়ারের একটা আলো জ্বলছে। বোর্ডের ওপরে পাশাপাশি বেশ কয়েকটা ছবি। কাগজপত্রগুলোর মধ্যে থেকে কি যেন খুঁজতে থাকে বিক্রম। তারপর একটা কাগজ খুঁজে পেয়ে বলে, রঘু আর বিষ্ণু আসলে চুনোপুটি, কিন্তু বাকি দুজন ওখানে যারা ছিল তারা কে? রঘু আর বিষ্ণু এত কথা বললেও বাকিরা কিন্তু একটাও কথা বলেনি। আর কথাগুলো কিন্তু ভালোভাবে শোনা যায়নি, তবে যতদূর মনে আছে ওরা কিছু একটা করতে চাইছে। হয়তো তার জন্য রঘু আর বিষ্ণুর সঙ্গে ওদের কোনো একটা মিটিং ফিক্স হয়েছিল, আর সেই খবরটাই তো আমাদের কাছে ছিল। খবর রাখো আর আরো ভালো করে কাজে লাগাও। ওদের প্রতিটা মুভমেন্টের খবর আমাদের চাই। আচ্ছা, ওই প্রমোটার কৃষাণের মোবাইলটা তো ট্যাপ করা যায়নি, আর কিন্তু তার ওই 2 হাতের মধ্যে যে হাতটা ওর পেছন দোয়ার কাজে লাগে, তার মোবাইল নাম্বারটা ট্যাপ করা গেছে তো নাকি? বিক্রমের দলের টেকনিক্যাল সমস্ত ব্যাপারগুলো আসলে সামলায় বিপিন, এবং প্রদ্যুৎ সামলায় বাকি সমস্ত খোঁজ খবরের দিকটা। বিপিন টেবিলের তলা থেকে তার ল্যাপটপটা বার করল, তারপর সেটা খুলে বেশ কিছুক্ষণ দেখে নিয়ে বলল, প্রমোটার কৃষাণের বাঁ হাত ইকবালকে আজ সকাল থেকে একটা জায়গাতেই দেখা গেছে কয়েকবার। সেখানে যে সে কি করছে সেটা ঠিক বলতে পারবো না, তবে ওই এলাকাটায় একটা রেড লাইট এরিয়া আছে, কিন্তু ইকবালকে এর আগে কিন্তু ওই দিকটায় সহজে দেখা যায়নি। আজ আর কিছু করা যাবে না। আজ এসে ওরা সবাই সাবধান হয়ে গেছে, বিশেষ করে বিষ্ণু মারা যাওয়ার পর ওরা একটু সাবধানে থাকবে। আজ আর কিছুই করার দরকার নেই, ওদের ভালো করে নজর রাখতে বলো। যা করার কালকে হবে, আর এর উপরে সবসময় নজর রাখবি। হ্যাঁ, যদি ওর ফোন থেকে কৃষ্ণের কাছে ফোন যায় তাহলে কথাবার্তা কি হচ্ছে সেগুলো শোনার চেষ্টা করতে হবে। আচ্ছা, আমাদের সঙ্গে আর যে কাজ করছে তারা বিশ্বস্ত তো? চিন্তা করবেন না স্যার, আমরা দুজন একসময় পুলিশ অফিসার ছিলাম, কিন্তু বিভিন্ন কারণে মিথ্যে অপবাদ দিয়ে আমাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়। বাকি যে দুজন আমাদের সঙ্গে রয়েছে তাদের ব্যাপারটাও এক। এই জয়নগরে সঠিক পথে কাজ করতে থাকলে চাকরি থেকে বরখাস্ত হতেই হবে। এমনি এমনি কি বলি, শুয়োরের বাচ্চাদের গোটা দুনিয়াটা ভরে গেছে। যারা ঠিকভাবে নিজের কাজ করতে চায় তাদেরকে কাজ করতে দেওয়া হবে না, আর যারা ঠিকভাবে নিজের কাজ করবে না তাদের সবাই মাথায় তুলে রাখবে। সালা, সরকার থেকে পাবলিক সব কটা একটা কাবদ আছো। সরকারকে দোষ দিয়ে কোনো লাভ নেই স্যার। সরকার তো আর কোনো মানুষ নয়, সেটা হলো একটা সিস্টেম। সেই সিস্টেমে যারা থাকবে তারা সবাই সিস্টেম মেনেই ওদের সবাইকে কাজ করতে হবে, সেটা ভালো হোক বা খারাপ হোক। এসব কেউ দেখবে না। কখনো শুনেছেন কোনো দেশের সরকার ভালো? আসলে সব দেশের সরকারই সমান। বিপিনের কথায় বিক্রম উত্তর দিল না। সামনে ছড়িয়ে রাখা কাগজের মধ্যে কি যেন খুঁজতে লাগলো। আসলে সামনে ছড়িয়ে রাখা কাগজগুলোর মধ্যে বেশ কিছু ছবি এবং বেশ কিছু লোকেদের ব্যাপারে ইনফরমেশন রয়েছে। একটা গোটা দলকে ধরার জন্য বিক্রম এখানে এসেছে, কিন্তু সেই গোটা দলকে ধরতে গেলে আগে অনেকগুলো জায়গা ফেরাতে হবে। প্রথম কথা হলো, পুলিশ ওদের কাজে বারবার বাধা দিচ্ছে, কিন্তু বিক্রম উপর মহল থেকে এসেছে বলে সরাসরি তাকে কিছুই করতে পারছে না। এর মধ্যে পুলিশ আততায়ীদের ধরার জন্য ফলস কেস সাজিয়ে লোক পাঠিয়েছিল। অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার পরে বিক্রম বলল, আমাদের এখানে স্টপ করতে হবে, অনেক রাত হলো। তোমরা একটা কাজ করো, এখান থেকে যাও এখন। তোমাদের অন্য কোথাও থাকাটা বেশ চাপের। পুলিশ আর ওই শুয়োরের বাচ্চার দল সব ঠাট্টা, যদিও দুটোই এক। সবাই তোমাদের পেছনে রয়েছে। চিন্তা করবেন না স্যার, আমরা আমাদের প্রোটেক্ট করতে জানি। তাছাড়া রিভলভারও আমাদের কাছে আছে। আমাদের যাওয়াটা দরকার, বেশ কিছু খবর আমাদের আরো জোগাড় করতে হবে।
আপনি তো জানেন এইখানে আমরা কেউ মোবাইল ব্যবহার করি না, তাতে আমাদের ফোন নাম্বার ট্র্যাক করে কেউ এই জায়গার খোঁজ না পায়। আপনি যে নাম্বারটা ব্যবহার করছেন সেটাও এইখানকার নয়, তাই সমস্যা হবে না। বিক্রমের ইচ্ছে ছিল না, কিন্তু ওদের যেতে দিতেই হলো। সত্যি ওরা না বেরোলে নতুন কোনো ইনফরমেশন পাওয়া যাবে না। ওরা চলে যেতেই সমস্ত কিছু আবার ভালো করে দেখে নিয়ে বিক্রম বসে বসে গোটা ব্যাপারটা মাথায় সাজাতে লাগলো। জয়পুরের স্টেশনের পাশে রয়েছে একটা বিশাল বস্তি। সেই বস্তিটা উচ্ছেদ করে সেখানে বড়সড় একটা শপিং মল কমপ্লেক্স, একটা মার্কেট এবং বেশ কয়েকটা বিল্ডিং তৈরি করার একটা প্ল্যানিং করেছে ওই প্রমোটার কৃষাণ। আর সেই কারণে প্রথমে আশেপাশের বেশ কিছু ফাঁকা পড়ে থাকা জমি এবং বেশ কিছু এমন পরিবারের জমি যাদের পরিবারের সদস্য কম কিংবা বেশিরভাগ লোক বিদেশে আছে, তাদের টার্গেট করে তাদের জমি হাতিয়ে নেয়। এই ব্যাপারে অনেকগুলো কমপ্লেন এক স্থানে জমা করা হয়েছিল, কিন্তু প্রমোটার কৃষাণের বিরুদ্ধে কেউ কিছুই করেনি। কিন্তু শেষ যখন ঘটনাটা ঘটল, তখন পুলিশের ওপর মহল কিন্তু চুপ করে থাকতে পারেনি। একটা বাড়ির 3 জন সদস্যকে এক রাতে আগুনে পুড়িয়ে মারা হয়। সে কাজে ওই কৃষাণের লোকদের মদত রয়েছে, কিন্তু সবাই ব্যাপারটাকে গ্যাস ব্লাস্ট করেছে বলেই চালিয়ে দিয়েছিল। একজন প্রত্যক্ষদর্শী নিজে এসে থানায় এফআইআর করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তারপর বাধ্য হয়ে সে জয়নগর ছাড়ে। তারপর ওপর মহলের চেনাশোনা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটাকে সবার সামনে আনে। তদন্ত করে দেখা যায় সত্যিই সেই রাতে ওই বাড়িতে কোনো গ্যাস ব্লাস্ট হয়নি। উপরন্তু সেই বাড়িতে গ্যাসের কোনো ব্যবস্থাই ছিল না। থানার পুলিশদের নিয়ে টানাটানি হয়, বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়, কিন্তু তার মাসখানেকের মধ্যেই ওই প্রত্যক্ষদর্শী লোকটি আদালতে সাক্ষী দেওয়ার আগেই রাতারাতি গায়েব হয়ে যায়। এরপরে অপর মহলের টনক নড়ে। জয়নগরের পুলিশ, এখানকার নেতা, সবকিছুর সঙ্গে যে ওই প্রমোটার কৃষাণের যোগাযোগ রয়েছে সেটা ওরা সবাই বুঝতে পারে। আর তারপর এই বিক্রমের ডাক পড়ে এই জয়নগরে। একটা সুযোগও যেমন আমাদের হাত থেকে চলে গেলে হবে না, তেমনি সুযোগের অপেক্ষা করলেও হবে না, বরং সুযোগ তৈরি করতে হবে। প্রথমে এই প্রমোটার কৃষণের বাঁ হাত ইকবালকে ধরতে হবে, তারপর ডান হাত এবং তারপর মাথা। এক এক করে না ভাবলে এইভাবে ওদের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। সালা গুন্ডার দল তো উল্টো দিকেই রয়েছে, তার উপর পুলিশও সালা নিজেদের লোক। যদি নিজেরা নিজেদের লোকেদের মারার কথা ভাবতে থাকে তাহলে আর কি করে হবে? বিক্রমের মুখ থেকে আরও কয়েকটা ভাষা বেরিয়ে আসে, তবে শোভনীয় নয়। এরপর ঘরের লাইট বন্ধ করে সমস্ত কিছু নিভিয়ে দিয়ে সে এগিয়ে যায় পাশের ঘরের দিকে। বিছানার পাশে বসে সিগারেটের লম্বা লম্বা কয়েকটা টান দিয়ে ভাবতে থাকে কাল আসলে কি করতে হবে তাকে যে কারণে পাঠানো হয়েছে সেটা হলো ওই বস্তিটার উচ্ছেদ ঘটিয়ে কৃষাণ যাতে তার কাজ করতে না পারে সেটা দেখার জন্য, এবং আস্তে আস্তে তার গোটা দলকে সঠিক প্রমাণের ভিত্তিতে পুলিশের আওতায় নিয়ে আসা। সম্ভব না হলে তাহলে সে চাইলেই নিজের মতো কাজ করতে পারে। উপর মহলের অফিসার যখন বিক্রমকে কথাগুলো বলেছিল, তখন বিক্রম বলেছিল, স্যার আপনি ভালো করে জানেন আমি একবার বোঝাই, তাতে যদি বুঝতে পারে তাহলে খুব ভালো কথা, কারণ দ্বিতীয়বার আমি কাউকে বোঝালে সে আবার আর কারোর কথাই বোঝার মতো অবস্থায় থাকে না। দেখো বিক্রম, তোমার রেকর্ড খুবই ভালো, কিন্তু তোমার ট্র্যাক রেকর্ডে ভায়োলেন্স ব্যাপারটা একটু বেশিই রয়েছে। তবে আমরা কিন্তু তেমন কিছুই চাইছি না। জয়নগর জায়গাটায় সমস্যা কিন্তু খুব বেড়েছে। এলাকার পুলিশ যে অপরাধীদের পক্ষ নিচ্ছে সেটাও বোঝা যাচ্ছে। তাই তোমায় কিন্তু খুব সাবধানে কাজটা করতে হবে। স্যার আমি সাবধানেই কাজ করব, কিন্তু আমার সাবধানে কাজ করার মাঝখানে যদি কেউ সমস্যা তৈরি করতে আসে তখন যে আমি আর সাবধানে থাকবো সেটা কিন্তু বলতে পারি না। তোমার যেটা ভালো লাগে তুমি করো, কিন্তু একটু সামলে। ব্যাপারটা কিন্তু একটা পাবলিক ইস্যু। ওই বস্তিতে আরো অনেক লোক থাকে, প্রায় 300 জনের বেশি লোক থাকে। তাদের দিকটাও কিন্তু আমাদের দেখতে হবে। হ্যাঁ, আমি জয়নগরে যতদিন থাকবো ওই 300 জনের মধ্যে একজনেরও কোনো ক্ষতি হতে দেব না স্যার। তবে একটাই কথা, আমাকে আমার মতো করে কাজ করতে দিতে হবে। আমার সামনে পুলিশ আসুক আর যেই আসুক তার কোনো কথা আমি কিন্তু শুনবো না। বিক্রমের এই জেদি মনোভাবের জন্য তাকে পুলিশের ডিপার্টমেন্টের এবং গোয়েন্দা বিভাগের অনেকেই পছন্দ না করলেও তারাও জানে বিক্রম এমন অনেক কাজ করতে পারে যেগুলো অন্য কেউ করতে পারে না। জয়নগরে এর আগে উপরের একজন অফিসারকে পাঠানো হয়েছিল। মাসখানেকের মধ্যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। অনেক তদন্ত হয়েছিল,
কিন্তু কিছুতেই কিছু বাইরে বেরিয়ে আসে না। বিক্রমকে উপর মহল থেকে একরকম বাধ্য হয়েই এখানে পাঠানো হয়। সিগারেটে টান দিতে দিতে বিক্রম ভেবে চলেছিল কালকে কি করবে। এমন সময় ফোনটা বেজে উঠল, একটা অচেনা নাম্বার। সেটা কানে দিয়ে অপর প্রান্তের কথা শুনতে শুনতে বিক্রমের ভ্রু কুঁচকে আসতে লাগলো। ইকবাল বসেছিল বিছানার উপরে, বিছানার অন্য পাশে মেয়েটা। একরকম ক্লান্তভাবেই বসে রয়েছে ইকবাল, একভাবে মোবাইলের দিকে তাকিয়ে কি যেন দেখে চলেছিল। মেয়েটা বাধ্য হয়ে বলল, কিরে, কালকে থেকে এখানে এসে এমন ভাবে বসে রয়েছিস, কিছুই যে করছিস না, কি ব্যাপার? তোর সালে এত সময় হলো কি করে? মনটা কিছুতেই ভালো লাগছে না রে চুমকি। पता नहीं क्यों लग रहा है कुछ तो होगा। সালা বসকে কতবার বললাম বস্তির দিকে হাত বাড়িও না, কিন্তু আমার কথা কিছুতেই শুনছে না। আরে বচপন মে তো আমিও ওখানেই মানুষ হয়েছি, রাস্তায় পড়েছিলাম। বস্তির একজন এনে আমায় ওইখানে মানুষ করেছে। সালা হিন্দু ছিলাম না মুসলিম কিচ্ছু জানি না, যে এনে মানুষ করলো সে সালা আবার মুসলিম। तब से नाम हो गया इकबाल, धर्म হয়ে গেল ইসলাম। কিন্তু বস বস্তির দিকে হাত বাড়াচ্ছে। আমি তাকে বলতে গেলাম বলে আমায় সালা কুকুরের মতো অপমান করল। মেয়েটা এগিয়ে আসে ইকবালের দিকে। ইকবালের কাঁধে একটা হাত রাখতে যেতেই ইকবাল একটা ধাক্কায় তাকে সরিয়ে দেয়। কেন এখানে বসেছিলি? কিছুই তো করছিস না, বেরো না এখান থেকে। ব্যবসার সময় এসব আমার একদম পছন্দ হয় না। এমনিতেই সালা সব সময়। ইকবাল মুখ তুলে তাকায় মেয়েটার দিকে, অবাক হয়ে যায় ও। এখানে অনেকবার এসেছে, কিন্তু আজ কেমন যেন অন্যরকম বলে মনে হয় তাকে। ইকবালের চোখের কোণটা কেমন যেন চিকচিক করছে। মেয়েটা থমকে যায়, তারপর জোর করেই যেন এগিয়ে আসে ইকবালের দিকে। ইকবালের কাঁধের উপর শক্ত করে হাত রেখে বলে, আরে তুই এমন করছিস কেন? তোর চোখে জল আমি জীবনে কোনোদিন দেখিনি ইকবাল। সালা শোরের বাচ্চা প্রমোটার কৃষানের জন্য তুই এমন করে ভাবছিস কেন? মালটাকে টপকে দে না, তোর কাছে তো সব সময় ঘোড়া থাকে। कौन सा काम में उसका साथ नहीं दिए बोलतो? মানুষ খুন থেকে শুরু করে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, ঠ্যাং ভেঙে দেওয়া, মারপিট থেকে শুরু করে যা যা বলেছে সব আমি করেছি, কিন্তু বস্তিটাকে তুলতে পারবো না রে। এখানে আমার ছোটবেলা কেটেছে, ওখানে প্রত্যেকটা মানুষকে সালা আমি জানি। ওদের কোনো ক্ষতি করলে সালা জাহান্নামে গিয়েও শান্তি পাবো না। ইকবাল কেমন যেন শক্ত মুখ করে বসে থাকে কিছুক্ষণ। মেয়েটা বুঝতে পারে ইকবালকে আজ অন্যরকম লাগছে। তারও অন্যরকম লাগতো যখন প্রথম প্রথম সেখানে এসেছিল। ইকবাল তার ইতিহাস জানে, এসব নিয়ে এখন আর তার দুঃখ হয় না। এই বেশ্যাখানায় সমস্ত অভ্যাসে করে নিয়েছে। এই বেশ্যাখানায় যে 13টা মেয়ে আছে, তার মধ্যে চুমকির দর সবচেয়ে বেশি, সে কথা সকলেই জানে। তার সঙ্গে এক রাত কাটাতে গেলে 10,000 টাকার কমে কিছুতেই কিছু হয় না। কিন্তু ইকবালের ব্যাপারটা আলাদা। ইকবালের কথায় এই জয়নগর আর আশেপাশের অনেকেই ভয় পায়। চুমকিও তাকে ভয় পায় বটে, তবে সেই ভয়টা অন্যরকম। একমাত্র চুমকিরই ক্ষমতা আছে ইকবালের চোখে চোখ রেখে কিংবা তার গলাটা শক্ত করে দুহাতে চেপে ধরে কথা বলার। চুমকি ইকবালকে এক ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দেয়, তারপর তার গায়ের উপর প্রায় উঠে বসে বলে, শোন, তোর যদি মনে হয় ওই বস্তির লোকেদের তুই কোনো ক্ষতি করতে চাস না, তাহলে এই প্রমোটার সোরের বাচ্চাটার কথা শুনে কিচ্ছু করবি না। দরকার হলে তুই ওর কথা শুনবি না, এখান থেকে অন্য কোথাও চলে যাবি। সেসব হয় না রে। আমি যদি কিছু না করি তাহলে তো ভবানী ছাড়বে না। ভবানীকে তো তুই চিনিস, ও মানুষ নয়, সালা পাক্কা জানোয়ারের বাচ্চা। চুমকি বুঝতে পারে ইকবাল এখন থামবে না, তাই সে এগিয়ে যায় ইকবালের দিকে। তারপর ইকবালের ঠোঁটের উপরে নিজের একটা ঠোঁট চেপে রাখে। ইকবাল স্থির হয়ে যায় পাথরের মতো। সে বুঝতে পারে না এখন তার কি করা উচিত। স্যার, ব্যাপারটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। এর আগেই পানভিলের এলাকাটায় ইকবালকে মাঝে মাঝে দেখা গিয়েছে, কিন্তু আজ টানা 2 দিন ধরে সেখানেই রয়েছে। কেন রয়েছে, কি করছে, কিছুই বোঝা যাচ্ছে না।
এমন নয় তো যে ইকবালের ফোনটা কেউ ওখানে রেখেছে, বা ইকবালের কোনো বিপদ হয়েছে? হতেও তো পারে। ওদের এই প্রমোটার কৃষাণের গ্যাং যেমন রয়েছে, তেমন তো আরও একটা গ্যাংও রয়েছে বলেছিলে, কি যেন নাম? লালু শেখ রয়েছে, তবে তার জোর জয়নগরে খুব একটা বেশি খাটে না। একটা গাড়িতে ড্রাইভারের পাশে বসেছিল বিক্রম, পেছনে প্রদ্যুৎ আর বিপিন। গাড়িটা কালো কাচে ঢাকা। শুধু কালো কাচ নয়, গাড়িটা বুলেট প্রুফ। বাইরে থেকে কেউ চট করে ওদের কোনো ক্ষতি করতে পারবে না। ওদের গাড়িটা এগিয়ে চলেছিল জয়নগরের শেষের দিকে যে বড় রাস্তা রয়েছে সেই দিকে, যেখান থেকে সোজা চলে যাওয়া যায় দিল্লি রোডের দিকে। সেদিকেই ওরা চলছিল। জয়নগরের বস্তি, ওদের থাকার জায়গা, সমস্ত কিছুই ওরা অনেক দূরে ফেলে এসেছে। এখানে ওরা দেখা করতে যাচ্ছে একজনের সঙ্গে। আর যেতে যেতেই বারবার ইকবালের ফোনটা পানভেলের ওই রেড লাইট এলাকার থাকার কথাটাই বারবার বলে চলেছিল ওরা। আমার কিন্তু একটা ব্যাপার মনে হচ্ছে স্যার, আমরা খোঁজ নিয়ে দেখেছি ওই ইকবাল কিন্তু ছোটবেলায় বস্তিতেই থাকতো। আর ভেতরে খবর রয়েছে বস্তিটাকে উচ্ছেদ করার কাজে প্রমোটার কৃষাণের বিরোধিতা কিন্তু একমাত্র ইকবালই করেছে। তবে ভবানী তার সঙ্গে রয়েছে এবং বাকিরাও তার সঙ্গে রয়েছে। তবে ইকবালের কিন্তু একটা ছোটোখাটো দল রয়েছে, মানে যেটা হয় আর কি, একটা দলের মধ্যে আরেকটা দল। আমার মনে হয় যদি ইকবালকে আমরা কাজে লাগাতে পারি তাহলে। বিক্রমের মুখের কোণে হাসি ফুটল, বলল, আমরা এখন যার সঙ্গে দেখা করতে যাচ্ছি সে লালু সিং এর লোক, কিন্তু তার কাছ থেকে কোনো খবর যদি বার করা যায়, আর যদি মনে করো ইকবালকে আমরা আমাদের দলে টানতে পারি, তাহলে প্রমোটারের পেছনের একটা হাত অকেজো হয়ে যাবে। যদিও বাঁ হাত, কিন্তু হাত শরীরের একটা অংশ, বুঝলে? সারা মানুষের শরীরই এরকম, যে কোনো একটা জায়গায় আঘাত করলে গোটা শরীরে তার ব্যথা গিয়ে পৌঁছায়। কি বালের জিনিস মাইরি! প্রদ্যুৎ আর বিপিন এর মধ্যে হেসে ওঠে। ওরা চলেছে লালু সিংয়ের পুরনো লোক মনোহরের সঙ্গে দেখা করতে। মনোহরের সঙ্গে বিপিনের সামান্য যোগাযোগ ছিল। একসময় জয়নগর এলাকায় লালু সিংহের দাপট চলত, কিন্তু লালু সিং প্রমোটারের কৃষাণের মতো এমনটা ছিল না। লালু সিং 2 নম্বরই কাজ যে করতো না তা নয়, কিন্তু লোকজনকে মারধর করা, ভয় দেখানো, খুন, জখম, এইগুলো একটু কম করত। সে যা করত সমস্ত কিছুই ব্যবসার মাধ্যমে করত। লালু সিংয়ের লোক এই মনোহরের কাছ থেকে যদি কোনো সূত্র বেরিয়ে আসে এবং তার সঙ্গে ইকবালের উপর নজর রাখা, বিক্রমের এখন প্রথম টার্গেট ইকবালকে গ্রেফতার করা। কিন্তু ইকবাল যে ওখানে একা নেই সে কথা সে ভালোভাবেই জানে। দেখুন, আমি যখন দলে ছিলাম তখন অনেক কিছুই জানতাম, কিন্তু লালু সিংহের লোক এখন চারিদিকে ছড়িয়ে আছে। লালু সিংহ নিজেও যে কোথায় আছে সে ব্যাপারে আমরা কিছুই জানি না। কিন্তু আমাদের কাছে একটা খবর আছে, লালু সিং ওই প্রমোটার কৃষাণের কাছে রয়েছে। প্রমোটার ওকে আটকে রেখেছে। কোন একটা বিশেষ কারণে সে তাকে মারছে না, কিন্তু তার সেই কারণটা হয়ে গেলেই সে তাকে মারবে। বিক্রমের কথায় মনোহর অবাক হয়ে বলল, কথাটা কি সত্যি? আমি এমন একটা ব্যাপার একজনের কাছেই শুনেছিলাম, কিন্তু কেন বাবা? লালু সিংকে ওই কৃষাণ আটকেই বা রাখবে কেন? আজ থেকে 3 বছর আগে যখন লালু সিং পুলিশের হাতে ধরা পড়ে, তখন লালু সিং এর কাছে বেশ কিছু টাকা ছিল। এই টাকার পরিমাণ প্রায় 40 কোটি, কিংবা তার চেয়ে বেশিও হয়তো হতে পারে। পুলিশের হাতে ধরা পড়ার পরে লালু সিং তার ক্ষমতা কাজে লাগিয়ে বেরিয়ে আসে, কিন্তু তারপরে সমস্ত কিছু ছেড়ে দেয়। তারপরেই কিন্তু কৃষাণ প্রমোটার মাথা তুলে দাঁড়ায়। আমার মনে হয় ওই টাকাটার জন্যই কৃষাণ। আপনার কথাই সত্যি মনে হচ্ছে, কিন্তু যদি কৃষাণই লালু সিংকে নিজের কাছে আটকে রাখে তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। আমাদের দলের সবাই আলাদা আলাদা হয়ে গেল, বিপদের সময় কিন্তু সবাই এক হয়ে যাবে। দেখো, আমার মনে হয় পুলিশের হয়ে কাজ করলেও এই মুহূর্তে কিন্তু আমি পুলিশের লোক নই। এই মুহূর্তে আমার টার্গেট জয়নগরের ওই বস্তির উচ্ছেদটা যেভাবেই হোক রুখে দেওয়া, এবং তার জন্য আমাদের ওই প্রমোটার কৃষাণকে আটকাতে গেলে তার নিচে থাকা সবাইকে প্রথমে আটকাতে হবে। তুমি তো জানো রাজা কখনো একা কিছু করে না, করে তার সামন্ত সেনাপতিরা। তাই রাজাকে মারতে গেলে প্রথমে সৈন্য এবং তারপর সেনাপতিকে মারতে হয়। কৃষাণের ব্যাপারে আপনি সবকিছু জানেন না,
দুনিয়াতে এমন কোনো অস্ত্র নেই যেটা কৃষাণ চালাতে পারে না। অসাধারণ তার বুদ্ধি। অঙ্কে তার পিএইচডি ডিগ্রি পর্যন্ত রয়েছে। শুনেছি প্রথম দিকে বিদেশের কোনো এক কলেজে পড়াশোনা করত, সেখানেও বেশ নাম করেছিল। তারপর ফিরে এসে সে হঠাৎ করে কেন এভাবে বদলে গেল এ কথা কেউ জানে না। প্রতিপক্ষ একটু শক্তিশালী না হলে খেলে তো কোনো মজা নেই, তাই না? মনোহর, তুমি যদি আমাদের সাহায্য করো তাহলে আমরা তার বিনিময়ে লালু সিংকে খুঁজে দেব। আর যদি লালু সিং এর কোনো ক্ষতি না হয়ে থাকে তাহলে? মনোহর মুখ তুলে ভালো করে তাকায় ওদের দিকে। ওরা তিনজনে সামনের সোফার উপরে বসে রয়েছে। মনোহরের লম্বা ফর্সা চেহারা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুল মাঝারি আকারের। সে একবার ভালো করে সবকিছু দেখে নিয়ে বলল, লালু সিং শুধু আমাদের মালিক নয়, লালু সিং আমাদের সবকিছু। আপনারা আমাদের আজ এই যা কিছু দেখছেন সবকিছু লালু সিং এর জন্যই। তবে হ্যাঁ, লালু সিং নিজের হাতে কখনো কারোর কোনো ক্ষতি করেনি। তার হাতে কোনো দিন রক্তের দাগ লাগেনি। কৃষাণের বিরুদ্ধে 10টা মার্ডার কেস এমনিতেই রয়েছে। মনোহর রাজি হয়ে গেল। সে এবং লালু সিংয়ের গোটা দলে যারা রয়েছে তারা সবাই বিক্রমকে সাহায্য করবে। তবে তার বিনিময়ে কৃষাণ প্রমোটারকে জয়নগর থেকে সরিয়ে ফেলতে হবে এবং লালু সিং যদি সত্যিই বিপদে থাকে তাহলে তাকে ফিরিয়ে আনতে হবে। নিজের বাংলো বাড়িটার দোতলার ছোট ঘরে বসেছিল প্রমোটার কৃষাণ। তার চেহারাটা একটু মোটার দিকে, ছোটখাটো, গায়ের রং কালচে, কানে তুলে রাখা আইফোনটার সামনে থাকা টেবিলের মখমলের গদি মতো জায়গাটায় ছুঁড়ে ফেলল। তারপর সামনের টেবিলের পাশে রাখা একটা সুইচ টিপতেই ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে এলো সশস্ত্র বন্দুকধারী একজন। সে বলল, আমায় ডাকলেন? ইকবালকে 2 দিন ধরে পাওয়া যাচ্ছে না। ফোন করলে ফোন ধরছে না। ইকবালের দলে যে কজন আছে তারাও কেউ রেসপন্স করছে না। একবার খোঁজ নিয়ে দেখতো ওরা কোথায়। আর পারলে ভবানীকে একবার আমার কাছে পাঠিয়ে দে। ওই বস্তির ব্যাপারটা আর বেশি দিন ফেলে রাখা যাচ্ছে না। কিন্তু ভবানী যে বলে গেল একটু সময় লাগবে, এসে আপনার সঙ্গে দেখা করবে। আপনি কি নতুন কিছু ভেবেছেন? কৃষাণ মুখ তুলে তাকালো রক্ষীর দিকে। 6 ফুটের উপরে লম্বা তাগড়াই চেহারা, কাঁধে ঝোলানো একটা AK-47। রক্ষী একসময় আর্মিতে ছিল, তারপর কি একটা কারণে তার চাকরি চলে যায়। অনেক টাকা দিয়ে কৃষাণ তাকে রেখেছে নিজের পার্সোনাল বডিগার্ড হিসেবে। তার নিশানা অব্যর্থ। কৃষাণ কখন কোথায় যায়, কি করে, এই সমস্ত ব্যাপারে তার ডান হাত বা বাম হাত না জানলেও তার এই লোক সব জানে। তার আসল নাম কৃষাণ নিজেও জানে না, তাকে কোনো কিছু বলতে হয় না, বলার আগেই সে অনেক কাজ করে। আমাদের তুরুপের তাস কিন্তু এখনো আমাদের হাতেই রয়েছে। ও যতদিন আমাদের হাতে থাকবে ততদিন অন্য দিক থেকে আমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। পুলিশ নয়, শহরে একটা নতুন টিকটিকি এসেছে। সে নাকি পুলিশের গোয়েন্দা। নামটা মনে পড়ছে না, তবে আমি একবার তার সঙ্গে দেখা করতে চাই। সামনাসামনি, ফেস টু ফেস আমি তাকে একবার ওয়ার্নিং দিতে চাই। তুই তো জানিস কৃষাণ কাউকে নারাজ করতে ভালোবাসে না। একবার ওকে বাঁচার সুযোগ আমি দেব। আমাদের লোক সমস্ত ব্যবস্থা করেই রেখেছে। আপনি যে কোনো সময় চাইলেই ওকে উড়িয়ে দেওয়া যাবে। এমনকি ওর সঙ্গে যে 2 জন রয়েছে তাদের 2 জনকে উড়িয়ে দেওয়া যাবে। কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে আপনি ওদের এখনো পর্যন্ত কেন ছেড়ে রেখেছেন। সবাই সমান নয় রে। ওদের গায়ে হাত দেওয়া এত সহজ হবে না। ওদের হাতে আমাদের 4 জন মরেছে। শেষ দিনের সময় যারা এসেছিল তারা প্রাণ হাতে নিয়ে পালিয়েছে। আমাদের সঙ্গে ওরা কোনো ডিল করতে চায় না। ওদের বুদ্ধি কম নয়। প্রতিপক্ষকে কখনোই কম ভাবতে নেই, কিন্তু ওরা আমায় কম ভাবুক, আমিও সেটাই চাই। তাহলে এখন আমরা কি করব? ইকবাল আর ভবানীকে আমার কাছে পাঠা। যা প্ল্যান করার আমি ওদের সঙ্গেই করব। আর হ্যাঁ, চারিদিকে সব ঠিক আছে তো? রক্ষী মাথা নাড়িয়ে বেরিয়ে গেল। ঘরের দরজা আবার বন্ধ হয়ে গেল। রক্ষী বাইরে বেরিয়ে এসে যেখানে দাঁড়ালো
সেখানটা সামনের দিকে ফাঁকা মাঠের মতো। সেই মাঠে কম করে 10 জন লোক বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে কয়েকজন এদিকে ওদিকে ঘুরে পাহারা দিচ্ছে। গোটা বাংলো বাড়িটার আশেপাশে এত রক্ষী রয়েছে যে একটা মাছিও ঢুকতে পারবে না। ইকবাল কিন্তু আরও একদিন রইল সেখানে। এইবার বিক্রম আর দেরি করতে পারল না। সেদিন সন্ধ্যের পরেই প্রদ্যুৎ আর বিপিনকে নিয়ে সে আক্রমণ করল ওই পানফেলের রেড লাইট এরিয়ায়। রাস্তার পাশে দুজনকে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। কায়দা করে তাদের দুজনকে ওরা সরিয়ে দিল, কিন্তু কাউকে মারল না। এইভাবে প্রায় 10 জনকে ওরা মোটামুটি কায়দা করে সরিয়ে ফেলার পরে একজনের গুলি লাগলো। যতটা সম্ভব গোলাগুলি না করে ওরা কাজটা করতে চেয়েছিল, কিন্তু গুলির শব্দ হতেই পানফেলের রেড লাইট এরিয়াটায় যেন হুড়োহুড়ি পড়ে গেল। এর ঘর থেকে ওর ঘর থেকে লোকজন পালাতে লাগলো। কেউ খালি গায়ে, কেউ কোনো রকমে পরনের কাপড় গোছাতে গোছাতে দৌড়তে লাগলো। তখনই ভাবলো পুলিশ পড়েছে, কিন্তু একটা ঘরের দরজা কিছুতেই খুলল না। বিক্রম এগিয়ে গেল সেই ঘরের দরজার কাছে। ততক্ষণে ড্রাইভার বিপিনকে নিয়ে বেরিয়ে পড়েছে। কাছাকাছি একটা ডাক্তারের চেম্বারে গিয়ে গুলি বার করতে হবে। প্রদ্যুৎ আর বিক্রম গিয়ে ঘরের দরজার কাছে দাঁড়িয়েছে। বিক্রম দরজায় ধাক্কা দিতেই ভেতর থেকে কর্কশ গলায় কেউ বলে, কে? ইকবাল, আমি জানি তুই ভেতরেই আছিস। আমি শুধু তোর সঙ্গে কথা বলতে এসেছি। আমাদের তোর ক্ষতি করার কোনো উদ্দেশ্য নেই। আমার ক্ষতি করার ক্ষমতা স্বয়ং শয়তানেরও নেই বে। আল্লাহ না চাইলে আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। চুমকি, দরওয়াজা খুলে দে। না, তুই বুঝতে পারছিস না, ওরা পুলিশের লোক। পুলিশের লোককে সারা বিশ্বাস করা যায় না। আমি পুলিশের লোক হলেও আমায় বিশ্বাস করা যায়। আমরা দুজন রয়েছি, প্রয়োজন হলে আমরা রিভলভার একপাশে রেখে তারপরে ইকবালের সঙ্গে কথা বলবো। ইকবালকে আমাদের প্রয়োজন, কারণ আমরা জানি ইকবাল বস্তিটাকে বাঁচাতে চাইছে। বেশ কিছুক্ষণ কোনো কথা হলো না। আশেপাশে ততক্ষণে অনেকে জমা হয়েছে। প্রদ্যুৎ তাদের সবাইকে সরিয়ে দিল এবং পানফেলের রেন্ডিখানার যে মাথা, সেই মতি বিবির সঙ্গে কথা বলে তার লোকেদের দিয়েই সবাইকে শান্ত করে নিল। একটু পরেই যখন দরজা খুলল, তখন ইকবাল বিছানার একপাশে বসে আছে। চুমকি এগিয়ে এসে দরজা খুলে দিয়েছিল। সে একপাশে সরে দাঁড়ালো। প্রদ্যুৎকে দেখে মনে হলো সে চুমকিকে এর আগেও দেখেছে। চুমকি কিছু বলার আগেই ইকবাল বলল, ঘরের দরওয়াজাটা বন্ধ করে দে চুমকি। রিভলভারগুলো দয়া করে ওই টেবিলের ওপর রেখে এলে খুব ভালো হয়। ওরা রিভলভার টেবিলের উপরে রেখে দুটো চেয়ার টেনে বসল। ঘরের এক কোণে একটা চেয়ার ছিল, আর একটা চেয়ার ছিল ওই টেবিলের পাশে। বেশ কিছুক্ষণ ঘরের ভেতর সব চুপচাপ। চুমকি ইকবালের একপাশে দাঁড়িয়ে রয়েছে। যদি কোনো বিপদ দেখে তাহলে ইকবালকে বাঁচানোর জন্য সে সব কিছুই করতে পারে। কথা আমি বলছি ইকবাল। দেখো, আমি জয়নগরে এসেছি প্রমোটার কৃষাণকে মারার জন্য। প্রমোটার কৃষাণ অনেক অপরাধ করেছে যার কোনো বিচার হয়নি। এখানকার পুলিশ, এখানকার পলিটিক্যাল নেতা, ওর সব কিছু ওর আন্ডারে। আর তাতেই কৃষাণের সাহস এত বেড়ে গেছে যে এখনো এমন অপরাধ করে চলেছে যেগুলো আর কারোর পক্ষে নেগলেক্ট করা সম্ভব নয়। তুমি এ ব্যাপারে আমার থেকে ভালো জানো হয়তো, কিন্তু এই বস্তিটা সে উচ্ছেদ করে সেখানে নিজের ড্রিম প্রজেক্ট করতে চাইছে। তাতে যেমন বস্তির লোকগুলোর ক্ষতি হবে, তেমন জয়নগর এলাকারও অনেক ক্ষতি হবে। এই এলাকায় একটা স্কুল, এমনকি বস্তি ছাড়াও বেশ কিছু ঘরবাড়ি রয়েছে। ওই সমস্ত কিছুও তুলতে চায়। শুধু তুলতে চায় না, যদি কেউ না ওঠে তাহলে গোটা বস্তিতে হয় আগুন লাগিয়ে দেবে, না হলে এক রাতের মধ্যে বুলডোজার চালিয়ে গোটা বস্তির সঙ্গে মানুষদেরকে পিষে দেবে মাটির সাথে। কৃষাণ যে এমন একটা জানোয়ার, তার সাথে আমি এতদিন ধরে কাজ করেও সেটা বুঝতে পারিনি। আমার একটা সন্দেহ হচ্ছে, তুমি 3 দিন ধরে এখানে রয়েছো, এর মধ্যে নিশ্চয়ই কৃষাণ কিংবা তার লোকেরা তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। কৃষাণ নিজে ফোন করেছে, বাবানিও ফোন করেছে, এমনকি আমার লোকেদের সাথে যোগাযোগ করার চেষ্টা भी করেছে। आप लोग यहाँ आए कैसे? আর আমার লোকেরা? তোমার লোকেদের আমি আটকে রেখেছি, কারোর কোনো ক্ষতি করিনি, তবে একজনের পায়ে গুলি লেগে গেছে। বিপিনের সঙ্গে তাকে আমি পাঠিয়েছি হাসপাতালে গুলি বার করার জন্য। তোমাদের কারোর কোনো ক্ষতি করার ইচ্ছে আমার ছিল না, কিন্তু
তোমার সঙ্গে দেখা করাটা আমার কাছে প্রয়োজনীয় ছিল। দেখো, আমি জানি তুমি বস্তিটাকে বাঁচাতে চাইছো, আর তাই আমি তোমার সাহায্য চাইছি। ইকবাল হেসে ওঠে। হাসতে হাসতে সে বিছানার উপরে প্রায় লুটিয়ে পড়ে। ইকবালের জামাটা গায়ের উপর কোনো রকমে চাপানো রয়েছে। চুমকি আস্তে আস্তে কানে কানে কি যেন বলে। সালি, তুই পাগল নাকি? হ্যাঁ, সাহায্য করব আমি? হ্যাঁ, আমি? আরে পুলিশের কোনো ঠিক নেই বে, ওদের কোনো জাত নেই। এখন আমায় কাজে লাগাবে, পরে দেখবি রাস্তার মাঝখানে আমাকে গুলি করে কুকুরের মতো মারবে। याद नहीं हमारे अब्बा के साथ क्या हुआ था? দেখো ইকবাল, কি হয়েছিল তা আমি জানি না। ইকবাল ঝট করে বিছানার এক পাশ থেকে তার রিভলভার তুলে নেয়। তারপর সেই রিভলভারটা তাক করে বিক্রমের ঠিক কপালের দিকে। বিক্রম শক্ত চোখে তাকিয়ে থাকে ইকবালের দিকে। ইকবালের দু চোখ যেন হঠাৎ করে লাল হয়ে উঠেছে। প্রত্যুত ভয় পেয়ে যায়। ও তাকিয়ে দেখে টেবিলের ওপরে যেখানে ওদের রিভলভার রাখা হয়েছিল সেগুলো সেখানে আর নেই। চুমকি যেন কখন রিভলভার দুটো সরিয়ে ফেলেছে। ইকবাল রিভলভারটা আরও কাছে এগিয়ে আনে। ইকবাল বিক্রমের ঠিক কপালের কাছে রেখে বলে, কৃষাণকে ধরবি তোরা সালা? হ্যাঁ, পুলিশ কৃষাণের পায়ের কাছে কুকুরের মতো জিভ বার করে ল্যাকলা করে, সমঝা? পুলিশকে আমি কৃষাণের চেয়েও বেশি ঘৃণা করি। আমার আব্বাকে বিনা কারণে কুকুরের মতো রাস্তায় দৌড় করিয়ে মেরেছিল। আমি নিজের চোখে সব দেখেছিলাম, অথচ পরদিন সকালে পুলিশ বলল তারা নাকি কিচ্ছু জানে না। আমার আব্বাকে তুলে নিয়ে গিয়ে পুলিশ বিধরক মারল। তারপর তাকে ফেলে দিয়ে যায় আমার বস্তির কাছে। কিন্তু পুলিশ সব কিছু এড়িয়ে গেল। কত ছোট ছিলাম আমি। পুলিশের কাছে, পুলিশের বড় অফিসারদের কাছে, পাড়ার নেতাদের কাছে গিয়েছি, কিন্তু সালা সব কটা খানকির ছেলে। মুখ ফিরিয়ে নিল সালাচিকে আমি বস্তির ছেলে বলে। শোন, এই বস্তির ছেলেগুলোর জন্যই গোটা জয়নগর এখনো টিকে আছে। জয়নগরের সবকটা জায়গায় জায়গায় বস্তির ছেলেগুলোই কাজ করে, বুঝলি? হাঁপাতে হাঁপাতে ইকবাল রিভলভারটা নামিয়ে ফেলল। তারপর কি মনে হতে বিক্রমের দিকে তাকিয়ে বলে, আবে তুঝে ডর নেই লাগতা ক্যা বে? হ্যাঁ, তোর কপালের মাঝখানে বন্দুকটা রাখলাম, এক্ষুনি ঘোড়াটা টিপে দিলে কি হতো বলতো? আমি মানুষ চিনি ইকবাল। তুমি অন্যের কথায় কাজ করে থাকতে পারো, কিন্তু অকারণে তুমি যে আমায় মারবে না সেটা আমি ভালোই জানি। আর আমি এটাও জানি তুমি আমাদের সাহায্য করবে। ইকবাল রিভলভারটা ছুঁড়ে মারে ঘরের কোণে। তারপর চিৎকার করে বলে ওঠে, করব, সাহায্য করব, নিশ্চয়ই করব। ওই পুলিশ অফিসারগুলোকে থানার ভিতরেই জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিলাম আমরা। রাজ ওই কৃষাণ আজ আবার আমাদের বস্তির দিকে নজর দিয়েছে সে। আমি তোদের সাহায্য করব, তোদের সাহায্য আমি করব, কিন্তু আমাকে বাঁচাবে কে? ঠিক তখনই ঘরের দরজার উপর ধাক্কা পড়তে থাকে। ঘরের ভেতরে সবাই চুপ করে যায়। বাইরে থেকে একটা মেয়েলি গলায় কেউ বলে ওঠে, চুমকি দরজা খোল। চুমকি ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে ইকবালের ইশারায় ওরা দুজন সরে আসে একপাশে। রিভলভার নিয়ে চুমকি এগিয়ে যায় ওদের দিকে। সে বুঝতে পেরেছে ইকবাল ওদের সাহায্য করবে। তারপর চুমকি এগিয়ে যায় সামনের দিকে। বিক্রম আস্তে আস্তে বলল, সাবধান, বাইরে কিন্তু ওদের লোক থাকতে পারে। ইকবালের কি যেন একটা মনে হচ্ছিল। চুমকি ততক্ষণে দরজাটা খুলে ফেলেছে। ইকবাল চিৎকার করে ওঠে, দরওয়াজে সে হট যা চুমকি! কিন্তু তার আগে চুমকি দরজা খুলে ফেলেছে। ঘরের ভেতরে একটা মেয়ে হুমড়ি খেয়ে পড়েছে। আর তারপর ঘরের বাইরে থেকে একটা লোক পরপর 3টে গুলি চালায়। প্রথমটা লাগে ওই মেয়েটির মাথায়, দ্বিতীয়টা লাগে চুমকির গলার একপাশে, আর তৃতীয়টা ঘরের বিছানার একপাশের মাথা তুলে থাকা ইকবালকে লক্ষ্য করে। লোকটার গোটা চেহারা কালো একটা কাপড়ে ঢাকা। 3টে গুলি পরপর চালিয়ে সে আর একটা গুলি চালাতে যাবে, ঠিক তার আগেই ঘরের একপাশ থেকে প্রদ্যুৎ গুলি চালায় তার দিকে। সে পড়ে যায় দেওয়ালের একপাশে।
তারপর সেখান থেকেই হাসতে হাসতে বলে, কিরে ইকবাল, এইখানে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করছিস, আর ওইদিকে যে বস তোকে খুঁজছে। আমি যে এতবার করে তোকে ফোন করেছি তার কি কোনো হুঁশ নেই নাকি? আর তোর ছেলে গুন্ডাগুলো কোথায় গেল? আবার হাসির শব্দ শোনা গেল। হাসতে হাসতেই ভবানী রিভলভার সহ হাতটা বাড়ায়। বিক্রম আবার গুলি চালায়। ততক্ষণে ইকবাল একটা চিৎকার করে ছুটে গেছে সামনের দিকে। চুমকির চোখের কলবে বেরিয়ে আসে জল। গলার কাছ থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসে। প্রথম মেয়েটা সঙ্গে সঙ্গেই মারা গেছে। প্রদ্যুৎ, এক্ষুনি দরজাটা বন্ধ করে দাও। প্রদ্যুৎ দরজা বন্ধ করে দিল। ওরা সকলে এগিয়ে আসে চুমকির দিকে। বাইরে থেকে ভবানী বোধহয় কিছু একটা বুঝতে পেরেছিল, কারণ ততক্ষণে নিচে আবার গুলি চলার শব্দ শোনা গেল। ভবানীর পায়ের শব্দ বাইরে থেকে মিলিয়ে যায় অন্যদিকে। ইকবাল, খারাপ পথে থাকিস না রে, বস্তির লোকেদের বাঁচা, ওনাদের সাহায্য কর। সব পুলিশ খারাপ হয় না রে। চুপ কর সালি, কোনো কথা বলবি না। এক্ষুনি চলুন, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কে কোথায় আছিস? এই গাড়ি নিয়ে আয়। বিক্রম আর প্রদ্যুৎ কিন্তু বুঝতে পেরেছিল আর কিছুই করার নেই। চুমকির গলা প্রায় বন্ধ হয়ে আসে। একটা হাতে সে খামচে ধরে ইকবালের গলার কাছটা, বলে, আগে বলেছিলাম আমায় তোর সঙ্গে দিয়ে চল, নিয়ে গেলি না। এখন আর কোনোদিন আমাকে দেখতে পাবি না। কার কাছে এসে কান্নাকাটি করবি বলতো? একটা বমির ঝলক বেরিয়ে আসে চুমকির মুখ থেকে। রক্ত ছিটকে লাগে ইকবালের মুখে। তারপরেই চুমকি স্থির হয়ে যায়। ইকবালের চোখের কোণে নেমে আসে জল। তার মুখটা হঠাৎ করে কেমন যেন শক্ত হয়ে যায়। বিক্রম আর প্রদ্যুৎ কিছু বুঝতে পারে না। কোলের ওপর পড়ে থাকা চুমকির মৃতদেহটার দিকে তাকিয়ে ইকবাল চাপা গলায় বলে, স্যার, আমি ওই ভবানী আর কৃষাণকে নিজের হাতে মারব, আপনাদের সাহায্য করব। पर उससे पहले কয়েকটা কথা আপনার জানা দরকার। ইকবাল, আগেই দুটো মৃতদেহকে সরাতে হবে। আমি এক্ষুনি আরেকটা গাড়ির ব্যবস্থা করছি। প্রদ্যুৎ বেরিয়ে যায় গাড়ির ব্যবস্থা করতে। ততক্ষণে দরজার কাছে পানভেলের রেড লাইট এরিয়ার অনেকেই জড়ো হয়েছে। ইকবাল শক্ত চোখে চুমকির মৃতদেহটা নিয়ে বসে থাকে। বিক্রম ভাবতে থাকে এরপর কি করা যায়। গাড়ি ফিরলে প্রথমে এই দুটো মৃতদেহ নিয়ে বেরোতে হবে, তারপর ইকবালের সাহায্যে পরের প্ল্যান তৈরি করতে হবে। প্রথম টার্গেট ভবানী, তারপর প্রমোটার কৃষাণ। ইকবাল ভাবতে থাকে তার আব্বার কথা। আব্বার মৃতদেহটাও সেইভাবে পথের মাঝখানে কোলের উপর নিয়ে বসেছিল। সে চিৎকার করে ডেকেছিল সবাইকে, কিন্তু সেদিন কেউ বাইরে বেরিয়ে আসেনি। পুলিশের জিপটা আব্বার শরীরটাকে রাস্তায় ফেলে দিয়ে চলে গিয়েছিল। কেউ সেদিন ছুটে আসেনি, কিন্তু ইকবালের চিৎকার শুনে ছুটে এসেছিল বস্তির লোকেরা, ছেলে মেয়ে বুড়ো জোয়ান সকলে। পুলিশরা যে তাদের তাড়া করেছিল। তারপর ইকবালকে আর ইকবালের বাবার দেহটাকে নিয়ে গিয়েছিল বস্তির ভেতরে। সেদিন বস্তির বাইরের জীবনটা আর ভেতরের জীবনটা যে আলাদা, সেটা ইকবাল বুঝতে পেরেছিল। সেদিন শপথ নিয়েছিল গোটা জয়নগরে আগুন জ্বালাবে, পুলিশকেও কখনো ছাড়বে না। আজ সেই পুলিশই বোধহয় তার প্রাণ বাঁচিয়ে দিয়ে গেল। ইকবালকে বিক্রম টেনে না আনলে গুলিটা তার কপালেই লাগত। ইকবাল মনে মনে শপথ করল চুমকি আর তার আব্বার মৃত্যুর প্রতিশোধ সে নেবে।
বিক্রম বুঝতে পারল প্রমোটার কৃষাণের বাঁ হাত তার কাছে চলে এসেছে। এবারে ডান হাত ভবানীর অপেক্ষা। ওই কালো শরীরের একটা পাথরের চোখের লোকটাকে ধরা এত সহজ হবে না। তখনই ওদের গাড়িটা এসে ঠুকলো রাস্তার কাছে। বিপিন পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ড্রাইভারকে সঙ্গে নিয়ে উঠে আসে উপরের দিকে। তার পেছনে উঠে আসছে ইকবালের দলের লোকেরা। ছোট একটা অন্ধকার ঘর। ঘরের বাইরের দরজাটা একটা হ্যাচকা টানে খুলে ফেলল কেউ। লোহার দরজা, ন্যাচ করে শব্দ হলো, আর সেই দরজাটা খুলতেই বাইরে থেকে একটা টর্চের আলো গিয়ে পড়ল ঘরের ভেতরে। চেয়ারের সঙ্গে বাঁধা রয়েছে একটা লোক। তার মাথায় ছিন্ন হয়ে আসা পাগড়ি, পরনের পোশাকটাও নোংরা হয়ে কেমন যেন কালচে হয়ে গেছে। একটা ইঁদুর পাশ দিয়ে দৌড়ে গেল। চোখে আলো পড়তেই হাত বাঁধা লোকটা কোনো রকমে নিজের মুখটা পেছনে সরাবার চেষ্টা করল। অনেক দিন ধরে আলো না দেখার ফলে অন্ধকারে যেমন চোখ শুয়ে আসে, ঠিক তেমনই অবস্থা হয়েছে তার। লোকটা প্রায় চিৎকার করে উঠে বলল, আলো নিয়ে যা, আলো নিয়ে যা বলছি। আলো নিয়ে যাব কেন রে লালু সিং? আলো সহ্য হচ্ছে না বুঝি? তুই তো অন্ধকারে থাকতে পারতিস না, অন্ধকারে ভয় পেতিস, তাহলে এখন অন্ধকারে থাকছিস কি করে? হ্যাঁ, কথাটা শুনেই লালু সিং বুঝতে পারে এটা ভবানী ছাড়া অন্য কেউ হতে পারে না। কোনো রকমে দুটো চোখ খুলে সামনের দিকে তাকায় সে। টর্চের একপাশে ভবানীর মুখটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। এখন অন্ধকারে লালু সিং বেশ ভালোভাবেই দেখতে পায়, তাই ভবানীর মুখটা দেখতে তার খুব একটা অসুবিধে হলো না। আধো অন্ধকারের মধ্যে ভবানীর কালো মুখটা প্রায় হারিয়ে গেছে। তার পাথরের সাদা ফ্যাকাশে চোখটা জলজলে হয়ে উঠল, আর তার পাশের চোখটাও শিয়ালের মতো। ভবানীর মুখের দাঁতগুলো অদ্ভুতভাবে হেসে উঠেছে। লালু সিং চেয়ারে বাঁধা অবস্থাতেই উঠে দাঁড়ানোর চেষ্টা করতে গেল, কিন্তু তারপরেই পড়ে গেল। লালু সিং ভুলে গেছে তার দুটো পায়ে একসাথে লোহার শিকল বাঁধা রয়েছে। ছিটকে মেঝের উপর পড়তেই হাঁটুর কাছটা খানিকটা কেটে গেল। মুখের ভেতর থেকে বেরিয়ে এলো রক্ত। ভবানী এগিয়ে এসে লালু সিংয়ের মুখের কাছটায় বসল। রক্ত বেরিয়ে এসে পড়েছে মেঝের উপর। এতগুলো দিন হয়ে গেল অথচ এখনো তেজ যায়নি শালা। একবেলা মাত্র কোনো রকমে খাবার খেয়ে আর জল খেয়ে এতদিন টিকে আছিস কি করে বলতো? তোদের মারবো বলে, নিজের হাতে তোকে আর কৃষাণকে মারবো বলে আমি এখনো বেঁচে আছি। ভবানী লালু সিংয়ের মাথার লম্বা চুলটা এক হাতে টেনে ধরে, তারপর চাপা হিস হিসে গলায় বলে, তোর সেই শখ কোনোদিনও পূরণ হবে না রে। শোন, আমাদের দলের ইকবাল বোধহয় আমাদের সঙ্গে বেইমানি করেছে, আজ তাকেই ধরতে যাব আমরা। তবে বসের মনে হয়েছে তোর দলের কোনো লোক মনে হয় ওই টিকটিকের দলের সঙ্গে মিলেছে। ওরা সবাই মিলে আমাদের আটকাতে চাইছে, কিন্তু পারবে না। তুই যেমন চেয়েছিলি ওই বস্তিটাকে উচ্ছেদ হওয়া থেকে আটকাতে, তেমন ওরাও চাইছে, বুঝতে পারছিস? লালু সিংয়ের মনে পড়ে যায় অনেক কথা, কিন্তু কিছুই করতে পারে না। তার হাত বাঁধা, মুখের রক্ত মাখানো থুতু ছিটিয়ে দেয় ভবানীর পাথরের চোখের কাছে। ভবানী রাগে একটা সজোরে চড় মারে লালু সিংয়ের গালে, তারপর উঠে দাঁড়িয়ে হাত দিয়ে থুতুটা মুছে নিয়ে বলে, প্রথমে ওই টিকটিকি আর ইকবালকে মারব, তারপর তোর দলের বাকিগুলোকে শেষ করব। কিন্তু একটা ভুল হয়েছে। কি বলতো? সব কটাকে ছিঁড়ে দেওয়াই ভুল হয়েছে। তোকে যে বস কেন এখনো বাঁচিয়ে রেখেছে কে জানে। আমায় তোদের ওই কৃষাণ কখনোই মারতে পারবে না, কারণ আমি যে সন্ধান জানি তা ও কখনো জানতে পারবে না। লালু সিংয়ের হাসিতে ভরে উঠল গোটা ঘরটা। আবার লোহার দরজা বন্ধ করে ভবানী আস্তে আস্তে এগিয়ে গেল বাইরের দিকে। এই ঘরটা মাটির তলায়। প্রমোটার কৃষাণের বাংলো বাড়ির পেছনের দিকে একটা পথ রয়েছে, সেখান থেকে এখানে যাওয়া যায়।
এই ঘরের কথা সামান্য কয়েকজন ছাড়া আর কেউ জানে না। বাইরে সেই লোকটি দাঁড়িয়ে রয়েছে। এবার কি হবে? ইকবাল যদি আমাদের দলের সঙ্গে বেইমানি করে তাহলে তো বিপদ। আমাদের দলের অনেক খবর আছে ওর কাছে। আমি আগেই বলেছিলাম ইকবালকে বিশ্বাস করা যাবে না। আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু এখন ইকবাল যে কোথায় আছে আমাদের ছেলেরা কিছুতেই ওকে খুঁজে পাচ্ছে না। ওই টিকটিকি পুলিশটা আর ওই তার দুটো চেলার সাথে যে কোথায় গেল, তুই ওদের খোঁজ পেয়েছিস? লক্ষ্মী মাথা নাড়ালো। তারপর ওরা দুজন আধো অন্ধকারে এগোতে লাগলো বাংলো বাড়িটার দিকে। কোনো একটা রাস্তা তো থাকবেই। বাংলো বাড়িতে দোতলার মাঝের ঘরে কৃষাণের কাছে পৌঁছবার জন্য আর কোনো রাস্তা নেই। বাড়ির পেছন দিয়ে গেলে কিংবা সামনে দিয়ে গেলে গার্ডের নজরে পড়তেই হবে। তবে একটাই পথ আছে, রাতের বেলা। রাতের বেলা অন্ধকারে গার্ড ভালোভাবে দেখতে পায় না। তবে বিপদ কিন্তু তাতেও আছে। দুটো রাক্ষসের মতো কুকুর রয়েছে। ওই দুটো কুকুর সারা রাত ছাড়া থাকে। सिर्फ दरवाजे के सामने और पीछे के दरवाजेर কাছে গার্ড থাকে। এমনিতে মাঝে মাঝে ঘুরে বেড়ায়, তবে পাঁচিল টপকে उन लोगों से बच के निकलना, ওদের নজরে এড়িয়ে ভিতরে ঢোকা যায়, কিন্তু কুত্তা সে বচ नहीं पाइएगा স্যার। তাহলে কি করা হবে? আমরা ওখানে যদি ঢুকতেই না পারি তাহলে কৃষাণকে ধরবো কি করে? আর ওকে না ধরলে তো কোনো লাভ হবে না। আমার মনে হয় না আমরা ভুল করছি। প্রথমে আমাদের ভবানীকেই ধরা দরকার। আর স্যার, আপনি প্রথমে যেমন ভেবেছিলেন তেমনভাবে ধরুন, যদি আমরা প্রথমে ভবানীকে ধরলাম, তারপর ভবানীর সাহায্যে যদি আমরা কৃষাণের কাছ পর্যন্ত পৌঁছই, তাহলে कोई फायदा नहीं होगा सर। भवानी के धरा जाबे ना, और अगर पकड़ा भी गया तो भवानी मुख खुलबे ना। साला शक्त पाथर दिए तैरी। मालटा मरे जाबे किन्तु কৃষাণের সাথে বেইমানি করবে না। আর যদিও বেইমানি করে তাহলে ভবানী বেইমানি করবে না, কিন্তু ভবানীর হয়ে অন্য কেউ তো বেইমানি করতে পারে। ইকবাল, আমাদের প্রথমে ভবানীকে টার্গেট করতে হবে। কৃষাণের বাড়ির ভেতর ঢুকে তাকে তুলে আনাটা সহজ হবে না, কিন্তু কৃষাণ যদি একবার বাইরে বেরিয়ে আসে তাহলে কিন্তু তাকে ধরাটা সহজ হবে। ঘরের ভেতর ওরা চারজন বসে কথা বলছে। বাড়িটার আশেপাশে কোথাও কেউ নেই। তবুও বাড়ির বাইরের দিকে লাগিয়ে রাখা ট্র্যাকার সজাগ। যদি কেউ বাড়ির 100 মিটারের মধ্যে চলে আসে তাহলেই তার সিগন্যাল গিয়ে পৌঁছবে ঘরের ভেতরে প্রদ্যুতের কাছে। তাছাড়া মেইন দরজার কাছে আড়ালে একটা ছোট্ট সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে। সেটার ফুটেজ সামনের ল্যাপটপের স্ক্রিনে ফুটে উঠছে। সেদিকে বারবার তাকিয়ে দেখে নিচ্ছে ওরা। সামনেটা এখন পরিষ্কার। অনেকক্ষণ ধরেই ভাবনা চিন্তা করতে লাগলো ওরা, ভবানীকে কি করে ধরা যায়। ভবানীর কোনো দুর্বলতা নেই, এমনকি ভবানী কাউকেই চট করে বিশ্বাসও করে না। এমন সময় বিক্রমের মাথায় একটা আইডিয়া এলো। একটা তুড়ি মেরে সে সামনে টেবিলের উপর একটা কাগজের দিকে আঙুল নিয়ে গেল। এইখানে রয়েছে একটা ছবি। ছবিটা দেখে ইকবাল চিনতে পারল তাদেরই এই দলের কোনো একটা ছেলে। তোমরা সবাই আশা করি একে চিনতে পারছো। এ রঘু। আমরা সেদিন যখন এই অসমাপ্ত বিল্ডিংটায় রেড করেছিলাম তখন সেইখানেই রঘু মরেছে, কিন্তু এই রঘুকে আমরা কাজে লাগাতে পারি। মনে আছে, রঘুর ফোন ট্র্যাক করে আমরা একটা নাম্বার পেয়েছিলাম, যে নাম্বারে রঘু শেষবার কারোর সঙ্গে কথা বলেছিল। আমাদের লোক নিশ্চয়ই তার উপর নজর রেখেছে। নজরই আছে, কিন্তু রঘু আর বিষ্ণু মারা যাওয়ার পর ও বাড়িতেই থাকে, চট করে বাইরে খুব একটা বেরোয় না। কিন্তু কি করব আমরা? ওকে কাজে লাগাতে হবে। এই কাজে আমি আর ইকবাল যাব, অন্য কেউ যাবে না। আমার মনে হয় না ইকবাল যে আমাদের সঙ্গে রয়েছে এই কথাটা বাইরে কেউ জানতে পেরেছে। ভবানী আর কৃষাণ যদি বুদ্ধিমান হয় তাহলে খবরটা চট করে বাইরে প্রকাশ করবে না। আর একটা কথা, ইকবাল যে কাজটা বলেছিলাম সেটা করছে তো? ওই প্রমোটার পিছনে সমস্ত খবরাখবর ওরা জোগাড় করছে। তাছাড়া ওর দলের মধ্যে এমন অনেকে আছে যারা ওর উপর অসন্তুষ্ট। আগেই তো বলেছি লোকটা মানুষ নয়। এমন অনেক কিছু করেছে যাতে অনেকেই ওর বিরুদ্ধে, কিন্তু চাট করে কিছু করতে পারে না। তাদের সবাইকে ওরা গোপনে গোপনে একসাথে করছে।
তাহলে এই ছেলেটার সঙ্গে দেখা করতে আমি আর ইকবাল যাব, তারপর ওকে দিয়েই খবরটা বার করব। ওরা এক এক করে সেখান থেকে বেরিয়ে গেল। ইকবাল বেরোলো কাছেই একটা জায়গায়। প্রদ্যুৎ আর বিপিন বেরিয়ে গেল নিজেদের বাড়ির উদ্দেশ্যে, আর বিক্রম রয়ে গেল সেইখানে। তখন সন্ধ্যার সময় ফাঁকা রাস্তা দিয়ে বিপিন ওই পথ দিয়ে এগিয়ে চলেছিল তাদের বাইকে। হঠাৎ পেছন থেকে একটা বাইক যেন ওদের পিছনে এলো। পেছনের দিকে তাকিয়ে একবার প্রদ্যুৎ দেখতে পেল ওদের একজনের হাতে রয়েছে খোলা একটা ভোজালি। সঙ্গে সঙ্গে বিপিন গাড়ির স্পিড বাড়িয়ে দিল। দ্রুতভাবে গাড়ি চলতে লাগলো সামনের দিকে। বড় রাস্তা ধরে চলতে চলতে ওরা ছোট রাস্তায় ঢুকে পড়ল। পিছন থেকে মুখে রুমাল বাঁধা লোকগুলো কিন্তু সেই দিকেই পিছনে এলো। দ্রুত গাড়ি ছুটে চলেছে ছোট রাস্তা দিয়ে। অত দ্রুত গাড়ি চালানো সম্ভব নয়, তবে এদিকটা ফাঁকা বলেই ওরা কাজটা করতে পারছে। কিন্তু দুটো গাড়ির মধ্যে ব্যবধান ক্রমেই কমে আসছে। পেছন থেকে ভোজালি হাতে তুলে নিয়ে বারবার শূন্যে এমনভাবে ঘোরাচ্ছে যেন ওদেরকে কাছে পেলেই দুজনের মাথাটা ধর থেকে আলাদা করে দেবে। আরে কি করছিস? অন্য নাম্বার থেকে ফোন কর। আরে এখন ফোন বার করে ফোন করতে করতে অনেক সময় লেগে যাবে। গাড়িটা যেভাবেই হোক আমাদের দিকে আসছে। কথাটা বলতে বলতেই ফোনটা গিয়ে লাগে বিক্রমের নাম্বারে। অপর প্রান্ত থেকে বিক্রম বলে ওঠে, কি হলো? হঠাৎ করে এই সময় ফোন করছিস কেন? আমাদের কেউ ফলো করছে আর আমাদের কেউ পিছু নিয়েছে। এখন কি করবো সেটাই তো বুঝতে পারছি না। কোথায় আছিস এখন তোরা? প্রদ্যুৎ উত্তর দিতে যাওয়ার আগে একটা ঝাঁকুনিতে তার হাত থেকে মোবাইলটা ছিটকে যায় রাস্তার দিকে। তখন ওরা সামনের দিকে চলে গেছে আর মোবাইলটা পড়ে থাকে রাস্তার এক পাশে। অপর প্রান্ত থেকে বিক্রমের গলা ভেসে আসে, হ্যালো হ্যালো, কি হলো? বিক্রম মনে মনে ভাবে, তার মানে সত্যি সত্যি কেউ একটা ওদের পেছনে লেগেছে, আর মনে হয় তাড়াহুড়োতে মোবাইলটা পড়ে গেছে। কিন্তু আমি এখন কি করবো? ওরা কোথায় আছে সেটা তো বুঝতে পারলাম না। গাড়িতে রিভলভার বার করে গুলি করতে পারবি তো? যদি পারিস তাহলে বার কর, কিন্তু এই জায়গাটা লোকাল এরিয়া। এখানে একবার গুলির শব্দ হলে কিন্তু সমস্যা অনেক বাড়তে পারে। আমরা যতটা পারছি সাবধানে কাজ করতে চাইছি। কিন্তু ঠিক তখনই পেছনের গাড়িটা খুব দ্রুত এগিয়ে এলো সামনের দিকে। বিপিন স্পিড বাড়াবার চেষ্টা করেছিল, কিন্তু সামনে একটা গলির মুখ পড়ে যাওয়ায় সে আর টাল সামলাতে পারল না। গাড়িটাকে ঘোরাতে গিয়ে ছিটকে গেল দেওয়ালের এক পাশে। বিপিনও গাড়ির সঙ্গে ছিটকে গেল সামনে, আর প্রদ্যুৎ ছিটকে পড়েছিল এক পাশে। ঠিক তখনই পেছনের গাড়িটা থেমে গেল। লোক দুটো দ্রুত নেমে এলো। একজনের হাতে রিভলভার, অন্যজনের হাতে খোলা ভোজালি। মুখ বাঁধা থাকায় ওদের ভালোভাবে চেনা গেল না, কিন্তু চোখ দুটো এগিয়ে আসছে তাদের দিকে। বিপিনের গায়ের উপর গাড়িটা এমনভাবে পড়েছে যে সে বেরিয়ে আসতে পারছে না। প্রদ্যুৎ রিভলভার বার করার চেষ্টা করলো, কিন্তু সময় পেল না। তার আগেই ভোজালি শূন্যে একবার উঠে নেমে এলো তার গলা লক্ষ্য করে। ভয় আর আতঙ্কে প্রদ্যুৎ নিজের চোখ বন্ধ করে ফেলল মুহূর্তের জন্য। যা করতে হয় কর, সবাইকে বলে দে, ঠিক আছে? সবাইকে। এবার আর চুপ করে থাকলে চলবে না। আমাদের গোটা বস্তির লোকেদের একসাথে হতে হবে, না হলে আমরা নিজেদের বাঁচাতে পারবো না। আরে আমাদের কাছে কি আর অত ক্ষমতা আছে ইকবাল ভাই? আমাদের কাছে না আছে বন্দুক আর না আছে লোকের জোর। রাতের বেলা যদি গোটা বস্তিতে আগুন লাগিয়ে দেয় তখন কে দেখবে? পারবে না। তার আগেই ওদের সব কটাকে সালা আগুনে লাগিয়ে আমরা পুড়িয়ে দেব। তার জন্যই তো আমার এখানে আসা। আমি ওদের সবাইকে একসাথে খুন করতে চাই। রাতের বেলা আমরা একসাথে পাহারা দিলে কেউ কিছু করতে পারবে না। পালা করে সবাই পাহারা দেবে। বস্তিতে এত লোক আছে, সবার তো থাকার জায়গা এটাই। যদি একবার এই জায়গা চলে যায় তাহলে আমরা কোথায় থাকবো? হ্যাঁ, হারাएंगे हम लोग। এই ইকবাল ভাই, তুমি তো ওই প্রমোটার কৃষাণের লোক ছিলে, তাহলে এখন তুমি উল্টো সুরে গান গাইছো কেন? এটা কি কোনো প্ল্যান নাকি? হ্যাঁ, মানে আমাদের বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে কোনোভাবে সরিয়ে দেবে নাকি? তোরা বুঝতে পারছিস না, কিন্তু আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছিলাম। তাছাড়া এই বস্তিতে কখনোই কিছু হোক সেটা আমি কখনো চাইনি। ইকবাল বস্তির সামনে দাঁড়িয়েছিল। তার সামনে দাঁড়িয়ে বস্তির অনেক লোকজন। তাদের সবার উদ্দেশ্যে ইকবাল গলা তুলে বলল, এই একটাই সুযোগ আমাদের। আমাদের ওই প্রমোটার কৃষাণের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াতে হবে।
তা না হলে কিন্তু সব কিছু হারাতে হবে, জমি, মান সম্মান, প্রাণ সব কিছু। আর একবার যদি ওই কৃষাণ জয়নগরের বস্তি দখল করতে পারে তাহলে কিন্তু ওকে আটকাতে আর পারবো না। ইকবালের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেরা চিৎকার করে কিছু বলতে লাগলো। ধীরে ধীরে বস্তির সবাই বুঝতে পারল ইকবাল আসলে তাদের জন্যই কাজ করতে চাইছে, তাই তারা তার সঙ্গে যোগ দিল এবং ওরা সকলে মিলে রাত জেগে বস্তি পাহারার পরিকল্পনা করতে লাগলো। শুধু তাই নয়, তার সঙ্গে ইকবাল ওদের বলে রাখলো বড় কিছু একটার জন্য তৈরি থাকতে হবে। আমার মনে হয় আমাদের কোথাও একটা ভুল আছে, না হলে কতটা সময় পেরিয়ে গেল আমরা এখনো তেমন কিছু করতে পারছি না। না স্যার, আমরা সেই পথেই আছি, শুধু সঠিক সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। না হলে আমরা যদি কিছু ভুল করি তাহলে কিন্তু ওরা সুযোগ পেয়ে যাবে। কিন্তু ওরাও যে সময় নিয়ে আমাদের জন্য তৈরি হয়ে যাচ্ছে ইকবাল, আমরা কিন্তু কিছুই করতে পারছি না। তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? কৃষাণকে আমি যতটা চিনি সে কিন্তু চুপ করে বসে থাকার মতো লোক নয়। সেও আমাদের মতোই অপেক্ষা করছে আমাদের অ্যাটাক করার জন্য। তাই আমি চাইছি ওরা আগে এটা করুক, একটা সামান্য ভুল ওরা করুক, তারপরে সেই ভুলের ফায়দা আমরা তুলব। স্যার সত্যি ইকবাল, আমরা যদি ভালো করে খুঁজে দেখি তাহলে অপরাধীদের মধ্যে এমন অনেকে আছে যারা আসলে কোনো না কোনোভাবেই গোটা সিস্টেমের জন্য অপরাধী হয়েছে। সালা পুরো সিস্টেমটাই হলো শুয়োরের বাচ্চা। আমার হাতে যদি সবকিছু থাকতো তাহলে তোমার মতো কিছু মানুষদের আমি ঠিক ভালো করে দিতাম, আর একটু সাধ্যের মধ্যে কিছু মানুষদের সারা রাস্তায় ফেলে কুকুরের মতো গুলি করে মারতাম। आप फिक्र मत कीजिए স্যার, সময় আসবে, একটা সময় আসবে যখন আপনার মনের ইচ্ছা ঠিক পূর্ণ হবে। ঠিক তখনই বিক্রমের একটা ফোন আসে। সে বাইরের দিকে চলে যায়। তোরা কি করছিস বলতো? এতদিন হয়ে গেল এখনো ইকবালকে ধরতে পারলি না, আর ওই টিকটিকিটাও নিজের মতোই ঘুরে বেড়াচ্ছে, তার সঙ্গে ওই দুটোকেও। চিন্তা করো না বস, ওই দুটোকে সাবার করার জন্য আমি লোক পাঠিয়েছি। আশা করি এতক্ষণে কাজ হয়ে গেছে। টিকটিকির গায়ে হাত দেওয়া যাবে না তো কি হয়েছে, ওই দুটোকে তো সাবার করা যেতেই পারে। যা করতে হবে খুব সাবধানে করতে হবে। ওই বাড়িটায় আগুন লেগে যাওয়ার ব্যাপারটার পরে পুলিশ কিন্তু আমাদের একটু এড়িয়ে চলছে। আমাদের কাজে বাধা না দিলেও পুলিশের কাছ থেকে কিন্তু কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না। এবার যদি বড়সড় কিছু হয় তখন কিন্তু, আর এই রঘু আর বিষ্ণু মারা গিয়ে গ্রাউন্ড লেভেলের কোনো খবরই আমার কাছে আসছে না। এমন সময় দরজার কাছে এসে ভবানী দরজায় ধাক্কা দিল। রক্ষী এগিয়ে গিয়ে দরজা খুলতেই ভবানী হুড়মুড় করে ঢুকে পড়ল। বস, ইকবালের খবর পাওয়া গেছে। ইকবাল বস্তির লোকেদের সবাইকে তোমার বিরুদ্ধে খেপিয়ে চলেছে, যাতে ওরা সবাই তোমাকে মারার জন্য এখানে আসে। কৃষাণের দুটো চোখ যেন আগুনের মতো জ্বলে উঠল। চেয়ারে এতক্ষণ সে বসেছিল, এইবার এগিয়ে এসে ভবানীর গলার জামার কাছটা খামচে ধরে বলল, এত বড় সাহস! আমার বিরুদ্ধে ষড়যন্ত্র! ওই ইকবালকে বস্তির রাস্তা থেকে তুলে এনে আমি বড় করেছি। ওকে এত পাওয়ার, এত টাকা, এত কিছু আমি দিয়েছি, আর আজ কিনা ও আমার বিরুদ্ধে বস্তির ওই জিন্দা লাশগুলোকে খেপিয়ে তুলছে। ইকবালকে এর খেসারত তো দিতেই হবে। ভবানী, ইকবালের নামের হুলিয়া বের কর। জিন্দা ইয়া মুর্দা ওকে আমার চাই। ভবানীর মুখে একটা হাসি ফুটে উঠল। এতদিন ধরে তো সে এটাই চাইছিল। ইকবালকে তার কখনোই পছন্দ ছিল না, নেহাত বস তাকে পছন্দ করতো, তাই আর কি। এবার তার মনস্কামনা পূর্ণ হলো। ভবানী বেরিয়ে এসে কয়েকজনের একটা দল বানিয়ে বেরিয়ে পড়ল সেখান থেকে। রক্ষী বলল, কাজটা কি ঠিক হলো? ইকবালকে মারতে গিয়ে যদি ওরা বাড়াবাড়ি কিছু করে ফেলে? তাছাড়া ইকবালের সঙ্গে এখন অনেকে রয়েছে, যদি হিতে বিপরীত হয়। আমি তো সেটাই চাইছি। ইকবালকে মারতে গিয়ে একটা বড় সড়ো কিছু হবে এবং তাতে কিছু লোক তো মরবেই, তাহলে কিছু লোক কমবে, আর সেই সুযোগে আমরা অনেক কিছু করতে পারবো, অনেক কিছু। আমি কিন্তু অন্য কিছু ভেবে রেখেছি। কৃষাণের মুখে একটা হাসি ফুটে ওঠে।
হিংস্র বাঘ যখন শিকার করার পর শিকারের মাংস খেতে খেতে অদ্ভুত হিংসাত্মকভাবে হাসে, ঠিক তেমনই কৃষাণের মুখের হাসিটা। তাকে দেখতে খুব একটা খারাপ নয়, কিন্তু এমন একটা সহজ সরল দেখতে মানুষ যে এত কঠিন মস্তিষ্কের হতে পারে তা কৃষাণকে দেখে কেউ বুঝতে পারবে না। কৃষাণ আস্তে আস্তে বলল, সবাই যখন ইকবাল আর ভবানীকে নিয়ে ব্যস্ত থাকবে, এই সুযোগে আজ রাতে গোটা বস্তিতে বোম লাগিয়ে দাও। বিপিন কোনো রকমে নিজের পাটা ছাড়াবার চেষ্টা করছিল। প্রদ্যুৎ চোখ বন্ধ করে ফেলেছিল, কিন্তু ভোজালিটা তার প্রায় গলার একেবারে কাছে এসে পড়েছে। এমন সময় অন্ধকারের ভেতর থেকে একটা ছায়া মূর্তি ছুটে এলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই ভোজালি ধরে থাকা লোকটার থুতনির কাজটা লক্ষ্য করে পা চালালো। লোকটা ভোজালি হাতে নিয়েই ছিটকে গিয়ে পড়ল একপাশে। গাড়ি দাঁড় করিয়ে যে রিভলভার নিয়ে এসেছিল সে ব্যাপারটা বুঝে রিভলভার তুলে এই ছেলেটাকে তাক করতে যেতেই তার দুই পায়ের মাঝখানে সপাটে গিয়ে পড়ল একটা লাথি। মুখে একটা অসভ্য খিস্তি করে এগিয়ে এসে ছায়াটাকে মারতে যেতেই আবার সে ছিটকে গেল লোকটার দিকে। তারপর ঘাড়ের কাছে ডান হাতে একটা রদ্দা বসিয়ে দিতেই ছায়াটার মুখ থেকে একটা হাসি আর পড়ে যাওয়া লোকটার মুখ থেকে বেরিয়ে এলো একটা আর্তনাদ। প্রদ্যুৎ আর বিপিন দুজনেই অবাক। ছায়ামূর্তি প্রথমে এগিয়ে গিয়ে বিপিনকেই তুলল। বিপিনের পায়ে লেগেছে, আর প্রদ্যুৎকে তুলতে যেতেই প্রদ্যুৎ তার মুখের দিকে তাকিয়ে অবাক। আরে তুই সেদিন ইকবালের দলের সঙ্গে ছিলি না? ইকবাল ভাইয়ের সঙ্গে আমি থাকি। ইকবাল ভাইয়ের আমাকে অনেক ভরসা করে। আমায় ভরসা করে বলেই তো তোমাদের পিছু পিছু আমায় পাঠিয়ে দিল। কিন্তু আমরা এসেছি গাড়িতে, আর তুই? আমি তো এখানেই ছিলাম, ভাগ্যিস এখানে ছিলাম। আসলে ইকবাল ভাই তোমাদের উপরে নজর রাখতে বলেছিল। আমি তোমাদের উপরে নজর রাখবো বলেই এখান দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার একটু দেরি হয়ে গেছিল। আর তখনই দেখলাম একটা গাড়ি এদিকে আসছে। গাড়ির আলোয় তোমাদের মুখটা দেখতে পেয়েই একপাশে লুকিয়ে গেলাম। গলির বাঁকটা ঘোরার সময় তোমরা ছিটকে গিয়ে পড়লে। প্রথমেই আমি ভেবেছিলাম তোমাদের তুলতে আসবো, কিন্তু তারপরে দেখলাম পেছনে লোকগুলো। অপেক্ষা করছিলাম। রিভলভার আমার কাছেও ছিল, চাইলেই গুলি চালাতে পারতাম, কিন্তু অনেক হয়েছে, এসব আমার বোঝার মতো ক্ষমতা নেই। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তুই বরং এক কাজ কর, এই গাড়িটা তোল, দেখ তো চালানো যায় কিনা। গাড়িটা একটু ড্যামেজ হলেও চালানো যাচ্ছিল। সেই গাড়ি চালিয়ে রমেশ ওদের দুজনকে নিয়ে গেল ওদের বাড়িতে। তারপর ফার্স্ট এইডের ব্যবস্থাও রমেশই করে দিল। ফোন করে ওদের বাড়ির কাছে কয়েকজনের পাহারার ব্যবস্থা রমেশ করে দিল। বুঝতে পারছিল ব্যাপারটা অনেক বড় হয়ে গেছে। এখন আর সামান্য একটা কেসের মধ্যে ব্যাপারটা আটকে নেই, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। বিক্রম স্যারকে একবার ফোন করতে পারলে ভালো হতো, কিন্তু অনেক ভেবেচিন্তে ওরা সেদিনের কথা বিক্রম স্যারকে জানাবে না বলেই ঠিক করলো। বিক্রম কিন্তু অনেক কিছু ভাবছিল, প্রথমে ভবানী, তারপরে প্রমোটার কৃষাণ। কিন্তু ব্যাপারটা কি এত সহজ হবে? আর এমন সময় একটা অজানা নাম্বার থেকে একটা ফোন এলো। অপর প্রান্ত থেকে কেউ যেন চিৎকার করে বলে উঠল, স্যার, আমি ইকবাল বলছি। ভবানীর লোকেরা বস্তিতে হামলা করেছে। বোধহয় আমার খোঁজে এখানে এসেছিল, আমি খবরটা এই মাত্র পেলাম। আমি বস্তিতে যাচ্ছি, আপনি আসুন। বিক্রম কিছু বলার আগেই অপর প্রান্ত থেকে ফোনটা কেটে যায়। বিক্রম আর দেরি না করে তাড়াতাড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। বাড়ির পেছনের দিকে দাঁড় করানো ছিল বাইকটা নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে এলো বিক্রম। তারপরে এগিয়ে চলল বস্তির দিকে। আমার পৌঁছতে যদি দেরি হয়ে যায়, তাহলে যদি এখানে আবার ইকবালের সঙ্গে কিছু হয়, ইকবাল কি পারবে ওদের আটকাতে? আবার বিক্রম সেই নাম্বারটায় ফোন করলো। অপর প্রান্ত থেকে ইকবাল ফোন ধরে বলল, আমি এখনো পৌঁছতে পারিনি স্যার, আমার লোকেরা ওখানে আছে, নিশ্চয়ই ভবানীকে আটকাবে, কিন্তু আপনি কোথায় স্যার? আমি প্রায় চলে এসেছি, কিন্তু তোমার লোকেরা যদি ওদের আটকাতে না পারে। তাছাড়া ভবানের সঙ্গে যে অনেক লোক থাকতে পারে ইকবাল। আমার লোকেরা কাউকে ভয় করে না স্যার। একবার ওরা বুঝেছে ঢুকলে ওখান থেকে জ্যান্ত ফিরে যাবে না।
বস্তিতে যখন বিক্রম গিয়ে পৌঁছলো তখন ভবানী আর ইকবালের দুই পক্ষের মধ্যে সে এক লড়াই শুরু হয়েছে। বস্তির লোকেরাও ইকবালের পক্ষে যোগ দিয়েছে। তাতেই ভবানীর দল একটু পিছিয়ে পড়েছে বটে, তবে ভবানীর লোকেদের হাতে অস্ত্র রয়েছে। বস্তির লোকেরা সেই অস্ত্রের সঙ্গে লড়াই করতে পারছে না। গাড়িটা একপাশে নামিয়ে রেখে বিক্রম তাকিয়ে দেখলো ভবানী আর ইকবালকে। ভবানী এক হাতে চেপে ধরেছে ইকবালের গলা, ইকবালও নিজের দুটো হাত ভবানীর গলার দুপাশ থেকে জড়িয়ে রেখেছে। এত ভালো একটা সুযোগ যে এত সহজে পাওয়া যাবে সেটা কিন্তু বিক্রম ভাবতেও পারে না। পকেট থেকে রিভলভারটা বার করে তাক করলো ভবানীর দিকে, আর ঠিক তখনই একটা লাঠি ছুঁড়ে এসে পড়লো বিক্রমের হাতে। সঙ্গে সঙ্গে দেখতে পেল এক পাশ থেকে একটা লোক ছুটে আসছে তার দিকে। রিভলভারটা পড়ে গিয়েছে। ততক্ষণে বিক্রম মাথাটা নিচু করে লোকটার ঘুষিটা পাশ কাটিয়ে ফেলেছে। পেছনে সরে যাওয়া লোকটা ঘুরে আবার বিক্রমকে মারতে যাওয়ার আগে বিক্রমের একটা পা গিয়ে পড়ল তার কোমরের কাছে। তারপর অদ্ভুত কায়দায় বিক্রম তার কোমরের উপরে পা দিয়ে নিজের শরীরটাকে একটু উপরে তুলে নিয়ে একটা লাথি কষালো তার মুখ বরাবর। ততক্ষণে আর একজন ছুটে এসেছে তার দিকে। ইকবাল একবার দেখে নিয়েছিল বিক্রমকে, তারপর ভবানীকে একটা খুশি মেরে সরিয়ে দিল একটু পেছনে। ভবানী ওর কোমরে গুজে রাখা ছুরিটা বার করলো। ভবানীর লোকেরা নিজেদের মধ্যে লড়াই করতে লাগলো। বস্তির লোকেরা একভাবে দাঁড়িয়ে বস্তির ভেতরে ঢোকার রাস্তাটাকে ঘিরে রেখেছে তারা। বিক্রম আর ইকবাল ক্রমে ক্রমে ওদের লোকেদের সঙ্গে লড়াই করতে লাগলো। বিক্রমের হাতের কবজির কাছটা একটু কেটে গেছে। ইকবালের কাঁধের কাছে ভবানীর ছুরির আঘাত লেগেছে। বিক্রম ইকবালকে সাহায্য করার জন্য এগিয়ে যাবে এমন সময় পেছন থেকে একটা লাঠি চেপে ধরলো তাকে। সঙ্গে সঙ্গে আরও দুজন চলে এলো বিক্রমের সামনে। আসলে ইকবালের দলের লোকেরা সংখ্যায় কম, তাদের লোকেরা গোটা জয়নগরে ছড়িয়ে রয়েছে, কিন্তু ভবানীর লোকের সংখ্যা বেশি। বিক্রমের দেখলো ছুরি বার করে লোকটা এগিয়ে আসছে তার দিকে। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে একবার যদি আমরা ছাড়া পাই তাহলে কিন্তু তোদের সব কটাকে পৃথিবী ছাড়া করে ছাড়ব। লোকটা কলকল করে হাসে, যেন বিক্রমের কথায় সে প্রচন্ড মজা পেয়েছে। তার সঙ্গে সঙ্গে তার পাশে আর একজন হাসতে থাকে। লোকটা তবুও থামে না, আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে তার দিকে। যত হাসার হেসে নে, আমার সঙ্গে এই আজ পর্যন্ত কেউ পারেনি। যদি আমার হাত খোলা থাকতো তাহলে তোকে আমি দেখিয়ে দিতাম শোরের বাচ্চা বিক্রম কি জিনিস। লোকটা তবুও থামে না, আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে তার দিকে। তার পেট লক্ষ্য করে সেটা বসিয়ে দিতে যাবে এমন সময় অন্ধকারে একপাশ থেকে গুলি চলল লোকটার হাত লক্ষ্য করে। তার হাতের দুটো আঙুল সেই মুহূর্তের মধ্যে ছিটকে গেল। সবাই সেদিকে তাকালো। অন্ধকারের দিকে দেখা গেল কেউ সেখানে দাঁড়িয়ে রয়েছে, তার পেছনে আরও কয়েকজন। বলেছিলাম না, এবার তোকে কে বাঁচাবে বলতো? যুদ্ধের মধ্যে নতুন দলের এন্ট্রি হলে ইকবাল বেশ খানিকটা জোর পায়। ইকবাল আগেই শুনেছে মনোহর এবং লালু সিংয়ের গোটা দল বিক্রমের সঙ্গে রয়েছে। একটা চিৎকার করে উঠল ভবানী, কিন্তু তার কিছুই করার নেই। ততক্ষণে মনোহরের লোকেরা ভেতরে ঢুকে পড়েছে। ভবানীর দলের অনেকেই ধরা পড়েছে, এমনকি ভবানীকেও দুহাতে দড়ি বেঁধে ধরা হয়েছে। ভবানী চাপা স্বরে সাপের মতো ফোঁস করে বলল, আমায় তোরা ধরে রাখতে পারবি না। একবার বস জানতে পারলে তোদের সব কটার মাথা কেটে নেবে। আর তুই কি বলছিস? তোর গোটা দলকে। ভবানীর কথা শেষ হওয়ার আগেই মনোহর রিভলভার তুলে ধরেছিল। তার আগেই বিক্রম তাকে বাধা দিয়ে বলল, মনোহর কি করছো? আরে লালু সিং তো ওর কাছেই আছে, লালু সিং এর খবর ওর কাছ থেকে বার করতে হবে। ততক্ষণে বস্তির লোকেরা এগিয়ে এসেছে ওদের দিকে। ইকবাল ওদের সব কিছু বুঝিয়ে দিল। বস্তির লোকেদের মধ্যে বেশ জোয়ান দেখে কয়েকজনকে বেছে নিয়ে একটা দল তৈরি করে দিল এবং তার মধ্যে তার দলেরও কয়েকজনকে রাখল। মনোহরের দল থেকে রইল দুজন। এরা সবাই মিলে গোটা রাত বস্তি পাহারা দেবে এমন ঠিক হলো। এরপর ওরা সকলেই আবার নিজেদের গাড়িতে করে ফিরে গেল সেইখানে যেখানে আসলে ওদের গুপ্ত জায়গা। সেখানেই ভবানীকে লুকিয়ে রাখবে বলে ঠিক করলো। ভবানীকে একটা ঘরে নিয়ে গিয়ে বিক্রম, ইকবাল আর মনোহর সেখানে রইল। বাকিরা বাড়ির আশেপাশে পাহারায় রইল। দেখ ভবানী, তোর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আমার কাজ তোদেরকে আটকানো। তুই আমায় কৃষাণের খোঁজ দিয়ে দে, তাহলে আমি তোকে ছেড়ে দেব। পুলিশের টিকটিকিগুলো কি এতটা গান্ডু হয় নাকি? হ্যাঁ,
তোর কেন মনে হলো যে আমি তোকে কৃষাণের খোঁজ দিয়ে দেব? বসের সঙ্গে বেইমানি করব? তুই চাইলে আমাকে মেরে ফেল, কিন্তু আমি একটা কথাও বলবো না। তোকে মেরে ফেললে যে চলবে না, তোকে দিয়েই সমস্ত কথা আমাদের বার করাতে হবে। ভালোই ভালোই বল, নাহলে কিন্তু তোর কপালে অনেক কিছু লেখা রয়েছে, আর সেই লেখা আমি বদলাতে পারবো না। এভাবে হবে না স্যার, আমি তো আগেই বলেছিলাম ও মুখ খুলবে না। ওকে খালাস করে দিই স্যার, সালা শুয়োরের বাচ্চা। যদি আমায় একটা সুযোগ দেন তাহলে আমি দেখছি কি করে কথা বার করা যায়। ভবানী, শুধু এইটুকু বল যে কৃষাণ এখন কোথায় আছে, আর তার সঙ্গে লালু সিংকে তোরা কোথায় আটকে রেখেছিস, ব্যাস। ভবানী হেসে উঠতেই মনোহরের হাতের হ্যাঁচকা টানে ভবানীর কানটা চলে আসে মনোহরের হাতে। কাটা ছাগলের মতো ভবানী চিৎকার করে, কিন্তু সঙ্গে সঙ্গে ভবানীর রক্তাক্ত কানটাই ভবানীর মুখের ভেতরে গুজে দেয় মনোহর। থু করে মুখ থেকে কানটাকে ফেলে দেয় ভবানী। তার কানের কাছ থেকে ঝরঝর করে বেরিয়ে আসে রক্ত। বিক্রম আর ইকবাল কিন্তু এতটা আশা করেনি। এবার মনোহর শান্তভাবে আর একটা কানের উপরে ছুরি ধরে, তারপর আগের মতো শান্ত গলায় বলে, দুটো প্রশ্ন করব তোকে, লালু সিং কোথায় আছে আর কৃষাণকে এখন কোথায় পাওয়া যাবে? কথাটা বলে আবার মনোহর ছুরি চালাতে যাবে, এমন সময় ভবানী চিৎকার করে বলে, বলছি 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 আমি বলছি আমি বলছি। ইকবাল, আমরা যেটা করতে পারলাম না সেটা কিন্তু মনোহর একবারে করে ফেলতে পারলো। মনোহরের কাছ থেকে এই কথা আদায়ের ব্যাপারটা আমাদের শেখা দরকার। সঙ্গে সঙ্গে মনোহর একটা কাপড়ে নিয়ে ভবানীর কান বরাবর রক্ত বেরিয়ে আসা জায়গাটাকে বেঁধে ফেলে। তারপর বলে, ইকবাল, এখন একটা ডাক্তারের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু ওকে বাঁচানো যাবে না। মনোহরের মুখ কিন্তু তখনও শান্ত, তার মুখে রাগের কোনো লক্ষণ নেই। বিক্রম অবাক হয়ে তাকে দেখতে থাকে। ভবানী অনেক তথ্য দিয়ে দেয় ওদের। ডাক্তার দেখে তার কাটা কানের জায়গায় কোনো রকমে একটা ব্যান্ডেজ তৈরি করে রক্ত বন্ধ করা হয়। ভবানী এরপরে জ্ঞান হারিয়ে ফেলে। অজ্ঞান হয়ে থাকা ভবানীকে সেখানেই রেখে ওরা তিনজন পাশের ঘরে চলে যায়। কিন্তু প্রদ্যুৎ আর বিপিন না আসা পর্যন্ত ওরা কিছুতেই কিছু করতে পারে না। তাই ইকবাল একজনকে নিয়ে বেরিয়ে পড়ে প্রদ্যুৎ আর বিপিনকে আনার জন্য। সেই গভীর রাতেই ওরা প্রদ্যুৎ আর বিপিনের বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে নিজের লোকেদের দেখে ইকবাল অবাক হয়ে যায়। তারপর রমেশের কাছে শুনতে পায় সমস্ত কথা। এসব কি হচ্ছে? ভবানী সেই যে গেল, তারপর থেকে ভবানীর আর কোনো খোঁজ নেই। ভবানীর লোকেরা কেউ ফোন ধরছে না। কি ব্যাপার বলতো? আমার মনে হয় ভবানীর কোনো ক্ষতি হয়েছে, কিন্তু আপনি যে বলেছিলেন ভবানীকে পাঠিয়ে তারপরে আমরা বস্তি আক্রমণ করব। বলছি, আক্রমণ করার জন্য তো একটা সময় প্রয়োজন। ভবানী কি হলো সেটা না জানার আগে তো আমরা কিছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। কিন্তু আচ্ছা আচ্ছা, একবার বিশিরের কাছে খোঁজ নিয়ে দেখতো জায়গাটা এখন কেমন আছে। কৃষাণ কিন্তু মনে মনে বেশ চিন্তায় পড়ে গিয়েছিল। প্রথমে ইকবাল, তারপরে ভবানী। তার দুটো হাত আস্তে আস্তে সরে গেল। সে এখানে যতক্ষণ আছে ততক্ষণ এখানে এসে তাকে কেউ ধরতে পারবে না, কিন্তু এইখানে বসে বসে সে কিছুই করতেও পারছে না। বস্তি দখল করতে গেলে তাকে ভবানী কিংবা ইকবালের সাহায্য নিতে হবে। কৃষাণ ঘরের ভেতর পায়চারি করতে লাগলো। একটু পরেই রক্ষী বস্তির খবর নিয়ে এলো। বস্তির লোকেরা বস্তি পাহারা দিচ্ছে, তবে দলে বেশি কেউ নেই। যদিও 10-12 জনকে বন্দুক নিয়ে পাঠালেই কাজ হয়ে যাবে। তার মানে ইকবাল কিংবা ভবানীর কোনো পাত্তা নেই। ভবানী ওদের হাতে ধরা পড়েছে। ইকবালকে যদি ভবানী খুঁজে পেত তাহলে ওকে ওইখানেই মারত। কিন্তু এখন আর কিছু নয়। এখন বস্তির দিকে গেলে সমস্যা হতে পারে। আমাদের ভবানীর খোঁজ করতে হবে আগে। আমাদের শেষ ভরসা আছে একজন, খবর দে তাকে। আমি তো ভেবেছিলাম আমরা মরেই যাব। যদি সঠিক সময় রমেশ না এসে পড়তো তাহলে তো। अरे हमको शक हुआ, इसके लिए ही तो हम रमेश को बोलेছিলাম, কিন্তু সালা বেটা দেরি করে ফেললো। ওদের কিছু হয়েছে মনে হয়, না হলে। ঘরের মধ্যে রমেশ ছিল না। ওরা সকলে প্ল্যান করতে লাগলো কিভাবে প্রমোটার কৃষাণ পর্যন্ত পৌঁছানো যায়। আর বেশি সময় দেওয়া যাবে না। ভবানী নেই,
সেই খবরটা ওদের কাছে চলে গেছে। সে কিছু প্ল্যান করতে শুরু করবে। তাই ওরা ঠিক করলো ভোর রাতের দিকে কৃষাণের বাংলো বাড়িতে আক্রমণ করবে ওরা। সমস্ত কিছুই ঠিক হয়ে রইল। অস্ত্রশস্ত্র থেকে শুরু করে সব কিছু জোগাড় হয়ে গেল। ওদের গোটা দল শেষ রাতের দিকে বাড়িটা ছেড়ে বেরিয়ে পড়ল কৃষাণের বাংলো বাড়ির উদ্দেশ্যে। তবে কৃষাণের বাংলো বাড়ির কাছে আসতেই ওরা প্রথম যে দৃশ্যটা দেখতে পেল সেটা হলো লালু সিং দাঁড়িয়ে আছে দরজার একদম কাছে, আর তার গলার কাছে একটা ছুরি ধরে দাঁড়িয়ে রয়েছে সেই রক্ষী। তোমরা সবাই নিজেদের অস্ত্র ফেলে দাও, যদি না ফেলো তাহলে আমি 3 গোনার সঙ্গে সঙ্গে একে মেরে ফেলবো। লালু সিং এর যদি কিছু হয় তোকে কিন্তু আমি ছাড়বো না। আমায় মেরে ফেললেও আমার কোনো ব্যাপার না। লালু সিংকে মারলে তোমাদেরই ক্ষতি, আর তোমরা যার খোঁজে এসেছো তাকে তোমরা পাবে না। ওই দেখো। কথাটা বলার সঙ্গে সঙ্গে দেখা যায় একপাশে একটা কালো গাড়ি সোজা চলে যাচ্ছে ছোট রাস্তা ছেড়ে স্টেশনের বড় রাস্তার দিকে। ওই গাড়িতে যে কৃষাণ রয়েছে সে কথা বোঝাই যাচ্ছে। পেছনের দিক থেকে বিক্রম সরে যাওয়ার চেষ্টা করতেই রক্ষী আবার বলে উঠল, এখান থেকে কেউ সরতে গেলেই কিন্তু আমি লালু সিংকে মেরে ফেলবো। ততক্ষণে দরজার কাছে আরও অনেকেই বন্দুক নিয়ে চলে এসেছে। ওরা বাধ্য হয়ে সমস্ত অস্ত্রশস্ত্র ফেলে দিল। কিন্তু ইকবাল খেয়াল করলো রমেশ ওদের সঙ্গে এলো, রমেশ যেন নেই। এদিক ওদিক তাকাতেই রাস্তার পেছনের দিকের একটা জায়গায় রমেশকে একটা গাছের আড়ালে দেখা গেল। অস্ত্র ফেলে দিতেই পাশে থাকা লোকগুলো এসে ওদের অস্ত্রগুলো তুলে নিয়ে গেল। কাজটা ঠিক হচ্ছে না। ভবানী কিন্তু আমাদের কাছে আছে। ভবানীকে জীবিত চাইলে লালু সিংকে ছেড়ে দে। রক্ষী লালু সিংকে ছাড়ল না, বরং তাকে তুলে নিয়ে ভেতরে নিয়ে গেল। ততক্ষণে বাকিরা এসে ওদের হাত বাঁধতে শুরু করেছে। রমেশ এক ফাঁকে কোথায় যেন বেরিয়ে গেছে। বিক্রমের হাতটা একজন বাঁধতে শুরু করেছে। এমন সময় পেছনের দিক থেকে কোথা থেকে যেন একটা বোমার মতো কিছু এসে পড়ল। সে চিনতে পারলো এটা সেই বোমাটা যেটা সেদিন ওই বিল্ডিংয়ের কাছে পড়েছিল। আর তারপরেই বোমাটার কাছ থেকে বেরিয়ে আসতে লাগলো কালো গ্যাস। সকলে যে যেদিকে পারলো ছুটতে লাগলো। রক্ষী গ্যাসের মধ্যে এদিকে গুলি চালালো, কিন্তু গুলি কারোর লাগলো না। আরও একটা বোমা গিয়ে পড়ল দরজার কাছে। সেটা দেখে গ্যাসের মধ্যে রক্ষী লালু সিংকে খুঁজল, কিন্তু তাকে পেল না। এদিকে ইকবালের ইশারায় 2টো বোমা পরপর ফেলেছিল রমেশ। তারপর গোটা দলটা লালু সিংকে তুলে নিয়ে চলে গেল সামনের দিকের একটা ফাঁকা জায়গার কাছে। মনে হয় রমেশ লালু সিংকে নিয়ে গেল। অন্যদিকে বিক্রম, বাকি দুজন এবং তার সাথে ইকবাল তখনই রওনা দিল স্টেশনের দিকে। বিপিনদের সঙ্গে যারা ছিল তাদের সবাইকে খুন করে ওরা ওইদিকে রাস্তার আশেপাশে যাতে পুলিশের সাহায্যে একটা ব্যারিকেড করা যায় তার ব্যবস্থা করতে লাগলো। এদিকে বিক্রম উপর মহলে বারবার কথা বলে এই এলাকার থানাকে কনভিন্স করে ফেলেছিল কৃষাণকে গ্রেফতার করার জন্য। এই সুযোগে থানাকে অ্যালার্ট করে থানার সাহায্য নিয়ে নিল বিক্রম। তারপর ওরা নিজেদের গাড়িতে করে স্টেশনের দিকে রওনা হতেই খবর এলো কৃষাণের গাড়িটাকে গ্রেফতার করা হয়েছে স্টেশনের পাশে হাইওয়ের একটা ফ্লাইওভারের কাছে। ওরা সোজা গিয়ে পৌঁছল সেখানে। কৃষাণ তখন পুলিশের অফিসারকে বলছে, তুই জানিস আমি কে? তুই আমার গায়ে হাত দিচ্ছিস, আমার টাকা নিয়েছিস এক সময়, আর এখন? খুবই দুঃখিত। তখন টাকা নিয়েছি, তখন টাকা নেওয়ার বিনিময়ে কাজও করেছি, কিন্তু এখন তো আর টাকা নিইনি, তাই এখন পুলিশের হয়ে কাজ করছি। টাকাটা তো সবসময় পুলিশের কাজের জন্যই পেয়ে থাকি, তাই না? আজকে না হয় পুলিশের কাজই করি। ওরা গিয়ে পৌঁছতেই পুলিশ অফিসার বিক্রমকে স্যালুট করে দাঁড়ালো, বলল, সরি স্যার, প্রথম দিন ভেবেছিলাম আপনারা সবার মতনই। অনেকেই এখানে আসে কৃষাণকে শান্ত করার কথা বলে, কিন্তু কিছুই করতে পারে না। শেষে প্রমোটার কৃষাণের কাছ থেকে টাকা খেয়ে চলে যায়, তাই আমাদেরও একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসতে হয়েছিল। কি করব স্যার, ভালো কাজ করলে চাকরি চলে যাবে, প্রাণেও মরে যেতে পারি। বউ ছেলে নিয়ে সংসার করি স্যার, তাই টাকা নিয়ে যদি নিজের আর নিজের পরিবারকে বাঁচানো যায়। আমি সবই জানি, কিন্তু সবাই যদি এরকম ভাবে তাহলে কি করে হবে বলুন তো? যাই হোক, মালটাকে যখন ধরা গেছে তখন এবার ওকে থানায় নিয়ে চলুন। ওর বিরুদ্ধে সমস্ত কেস আমরাই জোগাড় করব। ব্যাটাকে একবার যখন পাওয়া গেছে তখন ওকে এত সহজে তো ছাড়ছি না। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে ওকে ধরতে, অনেক ঘুরিয়েছে সালা। সুরের বাচ্চা এক নম্বরের। বিক্রমের মুখে খিস্তি শুনে পুলিশ অফিসার অবাক হয়ে থাকায় বিক্রমের পাশে দাঁড়িয়ে থাকা বিপিন বলল, চমকাবার কিছু নেই, এইটা স্যারের মুদ্রা দোষ। কোথায় কোথায় দু একটা খিস্তি বেরিয়ে না আসলে স্যারের রাগ বেড়ে যায়।
ওরা যখন ওই দিকে ব্যস্ত ছিল তখন খেয়াল করেনি কখন কৃষাণ গাড়ির ভেতরে হাত ঢুকিয়ে রিভলভার বার করে ফেলেছে। এবার রিভলভারটা তুলে ধরে কৃষাণ ওদের দিকে তাক করে বলল, একদম না, একদম না, আমার দিকে এগোলে কিন্তু আমি গুলি চালাবো। ইকবাল, তোকে আমি ছাড়বো না। এখন আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু যখন ফিরে আসবো তখন ঠিক তোকে। ইকবাল এগিয়ে যায়। কৃষাণ গুলি চালাতেই ইকবালের ডান হাতের কাছে লাগে। ইকবাল ডান হাতটা ধরে বসে পড়তেই বিক্রম আর বাকিরা বন্দুক তোলে। কৃষাণ গুলি চালায়। ফ্লাইওভারের দিক থেকে ছুটে সামনে এগোতে যায়, আর ঠিক তখনই একটা গাড়ি এসে প্রচণ্ড জোরে ধাক্কা মারে কৃষাণকে। সে ছিটকে পড়ে যায় একপাশে। গাড়িটা কিন্তু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছিল। পুলিশের লোকেরা গিয়ে ড্রাইভারকে সঙ্গে সঙ্গে নামিয়ে আনে। ড্রাইভার হাত জোর করে কাগজ দেখিয়ে মিনতি করছে, তার কোনো দোষ নেই। বিক্রম এগিয়ে গিয়ে ড্রাইভারকে ছেড়ে দিতে বলে। মৃতদেহটা পোস্টমর্টেমের জন্য তুলে নিয়ে যাওয়া হয়। যদিও মৃত্যুটা সবার চোখের সামনে হয়েছে, তবুও দেখাতে তো হবে। পুলিশের টিম কৃষাণের বাড়ি সার্চ করার জন্য বেরিয়ে পড়ে। তার সঙ্গে বাকিদের ধরতে হবে। একটা গোটা দিন বিক্রম কাটায় জয়নগরে। তবে এখন আর লুকিয়ে লুকিয়ে নয়, পুলিশের সঙ্গে বুক ফুলিয়ে এসে গোটা জয়নগর ঘুরে বেড়ায়। কৃষাণের দলের সবকটা লোকজনকে গ্রেফতার করা হয়। 50 জনের উপরে দলের লোককে পাওয়া যায়। তবে সবাইকে গ্রেফতার করা হয় না। তাদের মধ্যে কাউকে কাউকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়, কাউকে ভয় দেখিয়ে আর কাউকে কিছুটা মারধর করেও ছেড়ে দেওয়া হয়। ভবানীকে গ্রেফতার করা হয় এবং তার সঙ্গে সঙ্গে আরও কয়েকজনকে রাখা হয় হেফাজতে। ইকবালের বিরুদ্ধে যে সমস্ত দোষ ছিল তার সমস্ত কিছু সে স্বীকার করে পুলিশের কাছে সারেন্ডার করে। উপর মহলের সঙ্গে কথা বলে বিক্রম, বিপিন আর প্রদ্যুতের চাকরি যাতে আবার ফিরে আসে তার ব্যবস্থা করে দেয়। সেদিন পুলিশের তরফ থেকে দেওয়া একটা হোটেলের ব্যালকনির কাছে দাঁড়িয়ে রয়েছে বিক্রম। এমন সময় হাঁটতে হাঁটতে কে যেন এগিয়ে আসে তার দিকে। বিক্রম দেখতে পায় সেটা অন্য কেউ নয়, রমেশ। এখন তাকে চেনা যাচ্ছে না। তার পোশাকের পরিবর্তন হয়েছে, সাথে আরো অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আরে রমেশ, তুমি এখন এখানে? হ্যাঁ স্যার, আপনি তো কাজে চলে যাবেন শুনলাম, তাই আপনার সঙ্গে দেখা করতে এলাম। আপনি এসেছিলেন বলেই আমাদের জয়নগর বেঁচে গেল স্যার, না হলে ওই বস্তিটা যে ওই প্রমোটার উচ্ছেদ করতো সেটা আমি ভালো করে জানি। ইকবাল কিংবা ভবানীর জন্য ওটা নিয়ে কেউ একটুও ভাবতো না। আপনি ছিলেন বলে আমি এক সময় ওই বস্তিতেই ছিলাম। এমনকি ইকবালের দলের অনেকেই ওই বস্তি থেকে এসেছে। কিন্তু বিশ্বাস করুন স্যার, আমরা ওই প্রমোটার কৃষাণের কাজ ছাড়া আর অন্য কোথাও কখনো কিছু করতেই পারিনি। আর সেটা বললে কি করে হবে? পড়াশোনা করলে তো এখন তোরাও ভালো কিছু করতে পারতিস। পড়াশোনা? ছোট থেকে স্যার খেতেই পারতাম না কিছু, আর পড়াশোনা কি করে করব? ভাগ্যিস ইকবাল ভাই ছিল, সে আমাদের অনেক কিছু দিয়েছে। এখন তো ইকবাল ভাইও নেই, আমাদের বস্তির যে কি হবে সেটা জানি। আমি চেষ্টা করব ইকবালের যতটা সম্ভব কম করতে। ইকবাল পুলিশকে সাহায্য করেছে, তাছাড়া অনেক খবরও সে পুলিশকে দিয়েছে। আশা করি তার শাস্তি কম হবে। তবে তোরা কিন্তু বস্তির লোকেরা সবাই একসঙ্গে থাকবি, না হলে কিন্তু এমন প্রমোটার কৃষাণ বা তার মতো কেউ আবার চলে আসবে। আচ্ছা, লালু সিং এর খবর কি? লালু সিং এখন হাসপাতালে আছে, তার শরীর খুব একটা ভালো নয়, বোধহয় বেঁচে যাবে। কিন্তু কি? কৃষাণের ডান হাত বাঁ হাত ভবানী, আর ইকবাল থাকলেও তার সঙ্গে যে থাকতো, যে লালু সিং এর গলায় যে ছুরি ধরেছিল, সেই ছিল তার আসল রক্ষী। তাকে কিন্তু পুলিশ ধরতে পারেনি, সে কোথায় যেন পালিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বিক্রমের মনে পড়ে গেল লোকটাকে। লম্বা চওড়া চেহারা, তার দাঁড়িয়ে থাকার ভঙ্গি এবং বন্দুক ধরার ভঙ্গির মধ্যে কি যেন একটা ছিল। লোকটা আর্মি কিংবা পুলিশে কোনো কিছুতেই কোনো এক সময় ছিল বলেই মনে হয়েছিল বিক্রমের। যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে বিপদ হতে পারে, কারণ বিক্রমের কোথায় যেন মনে হচ্ছিল কৃষাণ শুধু একা নয়, তার সঙ্গে আরও কেউ ছিল এই সমস্ত কিছুতে। তবে জয়নগর যখন বেঁচে গেছে তখন থাক। বিক্রম রমেশের কাঁধে একটা হাত রেখে বলল, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। চল, আমায় এবার বেরোতে হবে, এখানকার কাজ শেষ।
জয়নগর পেছনে পড়ে থাকে। ইকবাল, ভবানী, লালু সিং, মনোহর, রমেশ আস্তে আস্তে দূরে সরে যায় বিক্রমের থেকে। বিক্রম এগোতে থাকে দিল্লির উদ্দেশ্যে। প্রথমে কলকাতা, তারপর সেখান থেকে ফ্লাইটে করে দিল্লি। বিক্রম মনে মনে ভাবতে থাকে এই প্রমোটার কৃষাণের মতো আরও কত গুন্ডা শুধুমাত্র গোটা ভারতবর্ষে ছড়িয়ে আছে। তাদের সবাইকে কি সে খুঁজে বার করতে পারবে? তার পক্ষে তা সম্ভব নয়। এর জন্য শক্ত হতে হবে প্রশাসনকে, করাপশন মুক্ত হতে হবে গোটা পুলিশের সিস্টেমকে। তাহলে আর বিক্রম চ্যাটার্জির মতো গোয়েন্দাকে পুলিশের দরকার পড়বে না। তখন যে কোনো থানার পুলিশ অফিসাররাই রুখে দাঁড়াতে পারবে অন্যায়ের বিরুদ্ধে। বিক্রম হাসে, কারণ সে জানে এ স্বপ্ন কখনোই সত্যি হবে না। বিক্রম এগিয়ে যায়। পেছনে পড়ে থাকে জয়নগর স্টেশন। জয়নগর স্টেশনের পাশে থাকা বস্তির লোকগুলো জানে বিক্রম চ্যাটার্জি নামে এক পুলিশের গোয়েন্দার জন্যেই তাদের ঘরগুলো বেঁচে গেল এবারের মতো।